সবাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ওয়েলকাম সবাইকে আবার। আমরা আমাদের পরবর্তী ইয়েতে চলে যাই। সো আমি বলেছিলাম যে আমি আরেকটি মক আপ করে দেখাবো আপনাদেরকে। সো আমি এখন যে কাজটি করবো সেটি হচ্ছে আমার পূর্ববর্তী ফাইলগুলো যেগুলো আমার দরকার নেই সেগুলো আমি ফেলে দিচ্ছি। আচ্ছা, এগুলো থাকুক, এগুলো দিয়ে আমি কাজ করবো পরবর্তীতে। আচ্ছা, এই মক আপটা আমরা রেডি করেছি কিছুক্ষণ আগে। সো আমরা এখন যে কাজটি করবো, আমরা পুনরায় আরেকটি ইমেজ আমরা যদি মানে অ্যাড করি, এই টি শার্টটা যদি আমরা অ্যাড করি, ওপেন উইথে যে আমরা ফটোশপে দিয়ে দিলাম। আচ্ছা, সো এটাকে আমি আগে সেভ করে নিই। সেভ করবো, কন্ট্রোল এস প্রেস করলাম কিবোর্ডের, সেভ অন ইয়োর কম্পিউটারে সেভ করে আমি হচ্ছে আমাদের যেই প্রজেক্ট ফাইল পূর্ববর্তী ক্লাস 3 ফোল্ডারটাতে রেখেছিলাম সেখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে আমাদের পিএনজি আকারে সেভ করবো, আমরা পিএসডি আকারে সেভ করবো। মকআপগুলো সবসময় পিএসডি আকারে সেভ হবে। আচ্ছা, কেউ কি আসার জন্য? জিহাদুর রহমান স্বাধীন। আচ্ছা, স্বাধীন, আপনি কি মাত্র জয়েন করলেন নাকি আপনি আগেও জয়েন করেছিলেন? জি ভাইয়া, আমি একটু আগে আমার ভাইয়ের ল্যাপটপ দিয়ে ক্লাস করতেছিলাম। ও আচ্ছা, থ্যাংক ইউ। ক্লাসগুলো আসলে সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে প্রত্যেকটা ক্লাস আপনারা একদম শুরু থেকেই করবেন এবং ক্লাসগুলো অ্যাটেন্ড করেন। হ্যাঁ, ক্লাসের ভিডিও দেখে আসলে যতটুকু না শিখবেন, ক্লাসে লাইভ থেকে তো তার চেয়ে আরও ইফেক্টিভ ওয়েতে আপনারা শিখতে পারবেন। ঠিক আছে? সো সবাই ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন আর ক্লাসগুলো মিস করিয়েন না কেউ। ঠিক আছে? আচ্ছা, সো আমি এটাকে সেভ করে নিচ্ছি। এটাকে আমি নেম দিচ্ছি হচ্ছে গিয়ে সেকেন্ড মকআপ বা সেকেন্ড মকআপ দিই। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে যদি আমরা এখানে নতুন একটা লেয়ার ক্রিয়েট করতে হবে আমাদেরকে স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করার জন্য। তো সেটার জন্য আমাদেরকে কী করতে হবে? নতুন লেয়ার আমরা রাইট ক্লিক করে বলতেছি আমি এখানে ক্লিক করে নিউতে ক্লিক করে নিউ লেয়ারে ক্লিক করতে পারি, অথবা এই বাটনটাতে ক্লিক করতে পারি, তাহলে আমার একটা নিউ লেয়ার চলে আসবে। অথবা কিবোর্ড থেকে শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল এন, যদি আপনি প্রেস করেন তাহলে আপনাকে এইরকম একটা ডায়ালগ বক্স দেখাবে। আমি কি প্রেস করলাম? শিফট কন্ট্রোল এবং এন। তো শিফট কন্ট্রোল এন প্রেস করার সাথে সাথে আপনাকে একটা ডায়ালগ বক্স শো করবে। সেই ডায়ালগ বক্সে আপনি চাইলে আপনার লেয়ারের আরও কিছু ইনফরমেশন অ্যাড করে দিতে পারবেন। যেমন আমি আপনাদেরকে যদি বলি যে এখানটাতে যদি ক্লিক করেন একটা ব্ল্যাঙ্ক লেয়ার তৈরি হবে যেটা ট্রান্সপারেন্ট, এটার মধ্যে কিচ্ছু নাই, এটা অটোমেটিক এটার নাম চলে আসবে লেয়ার 2। এখানে যদি লেয়ার 2 থাকতো তাহলে এটা হয়ে যেত লেয়ার 3। এভাবে করে আমি যদি আরেকটা লেয়ার নিই তাহলে দেখতে পাচ্ছেন লেয়ার 3, আরেকটা লেয়ার নিলে লেয়ার 4, এভাবে করে একটা করে সংখ্যা বাড়বে অটোমেটিক। সো আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন প্রেস করি তাহলে দেখেন আমি কী বেনিফিট পাচ্ছি। আমি এখান থেকে কালার আছে নন, আমি চাইলে কালার এখান থেকে যে কোনো একটা কালার গ্রে দিয়ে দিতে পারি। মুড আছে নর্মাল, আমি চাইলে এখান থেকে আমার ব্লেন্ডিং মুডটাও অ্যাড করে দিতে পারি, যে আমার ব্লেন্ডিং মুডটা থাকবে মাল্টিপ্লাই। সো আমি এগুলো দিয়ে অপাসিটিটাও আমি কম বেশি করতে পারি। অপাসিটিটা কি বুঝি আমরা? অপাসিটি মানে হচ্ছে কি কতটুকু দেখা যাবে আমার এই ইমেজটা, কত পার্সেন্ট দেখা যাবে না। সো 100% যদি থাকে অপাসিটি তাহলে মানে হচ্ছে গিয়ে আমার ইমেজটা 100% ভিজিবল থাকবে। যদি আমি 50% করে দিই তার মানে হচ্ছে 50% ঝাপসা হয়ে যাবে, ইমেজটা 50% দেখা যাবে, 50% দেখা যাবে না। এটা মানে 50% দেখা যাবে না মানে হচ্ছে এই না যে আমার অর্ধেক ইমেজ আসবে অর্ধেক ইমেজ আসবে না, এরকম না। মানে এটা হচ্ছে কি আপনার ডিজলভ হয়ে যাবে 50%। সো আমি 100% রেখে যদি আমি ওকে দিই তাহলে হচ্ছে কি আমার এই স্টাইলগুলো অটোমেটিক লেয়ারে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? সো আমি এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমি নর্মালি আমার ফার্স্ট ওয়েতে আমি নতুন একটা লেয়ার ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করব, নতুন একটা লেয়ার চলে আসবে লেয়ার 2 নামে। এখানে লেয়ার 2তে আমি ডাবল ক্লিক করে এই লেয়ার 2 এর নামটা আমি রিনেম করে দিব। রিনেম করার জন্য আমাকে ডাবল ক্লিক করতে হবে এই লেয়ারের যে লেয়ার 2 যে লেখাটা আছে লেখার উপরে ডাবল ক্লিক করতে হবে, লেফট ক্লিক। সো ডাবল ক্লিক করার পরে আমি এটার নাম দিলাম যে পুট ইয়োর ডিজাইন হেয়ার।
সো এই মকআপটাতে আপনি যখন পুট ইউর ডিজাইন হেয়ার লিখে দিলেন তখন সহজেই একজন মানে থার্ড পার্সন, সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন যেই হোক না কেন, যে আপনি যদি কাউকে দেন আপনার এই মকআপ কাজ করার জন্য, তখন সে যেন এই লেয়ারের নামটা পড়েই বুঝতে পারে যে পুট ইউর ডিজাইন হেয়ার মানে এখানে আমার ডিজাইনটাকে রাখতে হবে, রাইট? আর এই লেয়ারটার নাম আমরা দিয়ে দিব হচ্ছে গিয়ে বিজি ফর ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে কি আপনার এই যে টোটাল এই জিনিসটাকে আমি বলছি ব্যাকগ্রাউন্ড। ওকে, সো পুট ইউর ডিজাইন হেয়ার। এখন আমার এই লেয়ারটা আছে নর্মাল একটা লেয়ার, সাধারণ একটা ইমেজ লেয়ার আকারে আছে। এই সাধারণ ইমেজ লেয়ারটাকে আমি কনভার্ট করে নিব কিসে? স্মার্ট অবজেক্টে। আমি কি করব? লেয়ারে ক্লিক করব, লেয়ারে ক্লিক করে স্মার্ট অবজেক্টে যাব, এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটার একটা শর্টকাট কি আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না শর্টকাট কিটা, আমরা গুগল করলে হয়তো বা এই শর্টকাট কিটা পেয়ে যাব। যে লেয়ার সিলেক্ট করে শর্টকাট কিবোর্ড থেকে সেই শর্টকাট কিটা প্রেস করলেই আপনার কনভার্ট স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। সো আমি হয়তো বা নেক্সট ক্লাসে আপনাদেরকে বলে দিব যে এই শর্টকাট কিটা কী। ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এই শর্টকাট কিটা শর্টকাট বলছি, এই স্মার্ট নর্মাল লেয়ারটা স্মার্ট লেয়ারে কনভার্ট হয়ে যাবে বা রূপান্তরিত হয়ে যাবে, ঠিক আছে? সো যখনই এটা রূপান্তরিত হয়ে গেল একটা স্মার্ট অবজেক্টে, তখন আমরা কি করতে পারি? এই স্মার্ট অবজেক্টটাতে আমরা ডাবল ক্লিক করতে পারি। ডাবল ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরেকটা উইন্ডো বা আরেকটা প্রজেক্ট ওপেন হয়ে গেল। তার মানে কি, এই যে লেয়ার পুট ইউর ডিজাইন হেয়ার, এখানে দেখেন যে লেখা আছে পুট ইউর ডিজাইন হেয়ার .psb, ঠিক আছে? এটা হচ্ছে আপনার স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্টটা ডাবল ক্লিক করার পরে এই উইন্ডোটা আসলো। এখন আমরা কি করব? আমাদের ডিজাইনটা আমরা এখানে সাবমিট করে দিতে পারি। আমরা চাইলে আমাদের প্রিভিয়াস ডিজাইনটা কোথায় আছে? আমাদের ক্লাস 3 এখানটাতে আছে। এই যে আমাদের ফার্স্ট টি শার্ট ডিজাইন এখানে আছে। অথবা আমরা চাইলে আমরা নতুন করে একটা টি শার্টকে ডিজাইন করে দিতে পারি। সো আমরা আপাতত আগের ডিজাইনটা দিব না, আমরা একটা চেষ্টা করি যে নতুন কিছু করা যায় কিনা, নতুন কোনো ক্রিয়েটিভ আইডিয়া বা নতুনভাবে কোনো টি শার্টকে ডিজাইন করতে পারি কিনা। সো সেটা আমরা একটু দেখি কীভাবে আমরা নতুন একটা টি শার্ট ডিজাইন করব, ঠিক আছে? সো নতুন একটা ডিজাইন করার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদেরকে নিউ একটা ফাইল ক্রিয়েট করে নিব। আমরা ডিজাইনটাকে সম্পূর্ণ আলাদা একটা ফাইলে রাখবো এবং আমরা আমাদের ডকুমেন্ট সাইজটাকে দিব হচ্ছে গিয়ে 1000 into 1000 এবং রেজুলেশন এখানে 300 আছে। আমরা এত বেশি রেজুলেশন আমাদের দরকার নেই, বা 300 থাকলেও সমস্যা নেই। আমরা এখানে 150 করে দিচ্ছি। এখানে আদার সেটিংসগুলো ডিফল্ট যেভাবে আছে সেভাবে থাকলো। আমি এখানে দিলাম সেকেন্ড, শর্টকাট করে লিখি সেকেন্ড। সেকেন্ড টি শার্ট ডিজাইন, ওকে? সো সেকেন্ড টি শার্ট ডিজাইনটা আমি দিলাম। দেওয়ার পরে এখন আমি টেক্সট নিয়ে একটু কাজ করব। সো বর্তমানে আমাদের বাংলাদেশে একটা প্রচলিত একটা সেন্টেন্স আছে, বিভিন্ন ফেসবুক পোস্টের নিচে হ্যাশট্যাগ দিয়ে দেখা যায়, স্টে হোম স্টে সেফ, ওকে? সো আমরা একটু লিখি স্টে, ওকে? স্টে লিখলাম। এই স্টে লেখার পরে কীভাবে লিখলাম এটা তো আমরা জানি যে কীভাবে আমরা স্টে লিখবো। আমরা এখান থেকে সিলেক্ট করে টাইপ টুলটা নিয়ে আমরা জাস্ট ক্লিক করে আমরা জাস্ট লিখে দিলাম স্টে। এবং এই স্টে লেখার পরে আমি চাইলে আমার এখান থেকে ফন্টটা চেঞ্জ করতে পারি, অথবা আমি আমার এখানে ক্যারেক্টার প্যালেট থেকে ফন্ট চেঞ্জ করতে পারি, ঠিক আছে? যে কোনোভাবেই আমি আমার ফন্টটা চেঞ্জ করতে পারি। তো আমি ক্যারেক্টার প্যালেট থেকে ফন্টটাকে নিয়ে নিচ্ছি। সো একটা ফন্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনার ডিজাইনের জন্য। যদি আপনার সুন্দর ফন্ট ব্যবহার না করেন, আপনার ডিজাইনটা কিন্তু আসলে অত বেশি সুন্দর হবে না। সো আমি চেষ্টা করব আপনাদেরকে, আমার কাছে বেশ ভালো ভালো কিছু ফন্টের কালেকশনস আছে, আমি চেষ্টা করব আপনাদেরকে সেই ফন্ট কালেকশনগুলো প্রোভাইড করতে। বাট এই সিস্টেমটাতে এখন যেই ফন্টগুলো আছে এগুলো হচ্ছে সাধারণত সব পিসিতেই এই ফন্টগুলো থেকে থাকে। তারপরেও আমার কাছে আরও কিছু ডিজাইনের জন্য আরও বেটার কিছু ফন্ট আছে, যেগুলো হচ্ছে লোগো ডিজাইন বা বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করার জন্য আমার কাছে বেশ কিছু লোগো আছে। সেই লোগো বলছি আমি, বারবার মিস্টেক করছি। আমার কাছে বেশ কিছু ফন্ট আছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, সমস্যা নেই।
সো এখান থেকে আমার আসলে সত্যি কথা বলতে একটা ফন্টও পছন্দ হচ্ছে না, তারপরে আমি এখান থেকে আপাতত কাজের সুবিধার্থে একটি ফন্ট নিয়ে নিচ্ছি। কমিক সেন্স কি নিব না, ভালো লাগছে না। আচ্ছা এই ফন্টটা আপাতত নেই। এই ফন্টটা নেওয়ার পরে এখানে দেখেন যে টি একটা অপশন আছে, বা এখানে রেগুলার থেকে বোল্ড করে দিতে পারি আমরা, যে একটু বোল্ড হয়ে থাকুক। এই বোল্ডের উপরেও যদি আরেকটু বোল্ড করতে চান এখানে ক্লিক করলে আরেকটু বোল্ড নেবে। এটা হচ্ছে ফটোশপ ডিফল্টভাবে বোল্ড নেয়। যদি আপনার ফন্টের এই বোল্ডের সিস্টেমটা থাকে তাহলে তো থাকলোই, আর যদি না থাকে সেক্ষেত্রে বোল্ড করতে চাইলে কি করবেন, এই যে টি প্রথম টি এটা হচ্ছে বোল্ড আইকন, এই বোল্ড আইকনে ক্লিক করলে ফটোশপ অটোমেটিক আরেকটু বোল্ড করে নেবে। সো আমরা মোটামুটি একটু বোল্ড করেই নিলাম। নেওয়ার পরে এটা ফন্ট সাইজ আছে 36, আমরা এটাকে একটু বাড়িয়ে দিই 72 করে দিতে পারি আমরা। আর কালারটাকে আমি যেটা করব, কালারটা আমার আপাতত থাকুক, একটা কালার থাকুক, পরবর্তীতে কালারটা চেঞ্জ করা যাবে, নো প্রবলেম। কালারটা নিয়ে আমি দিয়ে দিলাম যে স্টে, শিফট ধরে অল্টার চেপে আমি জাস্ট স্টে লিখে দিলাম। এবং একই সাথে এই ফন্টের কিছু প্রবলেম আছে, যার কারণে ফন্টটা একটু ভেঙে ভেঙে যাচ্ছে মনে হচ্ছে, তাই না? এটা ফন্টের প্রবলেম, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আপনাদের কাছে ভালো কোনো ফন্ট থাকলে, বেটার কোনো ফন্ট থাকলে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এখন এই টেক্সটটার উপরে আমি চাচ্ছি যে একটু কাজ করব, আর একটু অন্যরকম কিছু করা যায় কিনা, আমরা একটু দেখি কি কি কাজ করা যায়। এই টেক্সট লেয়ারটাতে সিলেক্ট করে আমরা যদি এখানে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন যে একদম উপরে একটা অপশন পাওয়া যাবে, ব্লেন্ডিং অপশন। পুরাতন ভার্সনে হয়তো ব্লেন্ডিং অপশনটা একটু নিচের দিকেও থাকতে পারে, ঘাবড়ানোর কিছু নেই, বাট রাইট ক্লিক করলে ব্লেন্ডিং অপশনটা অবশ্যই আপনারা পাবেন। সো ব্লেন্ডিং অপশনে যদি আমি ক্লিক করি, ব্লেন্ডিং অপশন আমাকে কী কী অপশন দিচ্ছে সেটা আমি যদি একটু লক্ষ্য করি। এখানটাতে আমি এটাকে একটু সাইডে রাখি, ওকে, এটা ছোটো করা যায়, আচ্ছা ছোটো করা যাচ্ছে না, আচ্ছা আমি একটু এভাবে রাখি, তাহলে আপনারা এখানে চেঞ্জগুলো দেখতে পারবেন। চেঞ্জগুলো কী কী দেখেন, আমি যদি কোনো একটা স্ট্রোক মানে কি বর্ডার, আমি চাইলে কিন্তু একটা ইমেজের এখানে টেক্সটটাকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে এখানে দেখেন যে এই টেক্সটের চারপাশে কোনো স্ট্রোক অ্যাড করার কোনো অপশন কিন্তু পাচ্ছি না আমি। এখানে শুধু ফিল কালার আছে, আমি যদি চেঞ্জ করি আমার কালারটা চেঞ্জ হচ্ছে, ফিল কালারটা চেঞ্জ হচ্ছে শুধুমাত্র, তাই কি না? বাট আমি চাচ্ছি যে এটা চারপাশে একটা বর্ডার থাকবে। বর্ডারটা আমি কোথায় পাবো? বর্ডারটা পাবো হচ্ছে আমি ব্লেন্ডিং অপশনসে যে দেন হচ্ছে গিয়ে এখানে দেখেন স্ট্রোক একটি অপশন আছে, রাইট? যখনই আমি স্ট্রোকের এখানটাতে ক্লিক করে দিলাম তখনই দেখতে পাচ্ছেন যে কালো রঙের একটা বর্ডার কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন? কালো রঙের একটা বর্ডার চলে আসছে, এবং স্ট্রোকে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন স্ট্রোকের যে অপশনসটা আছে সেটাও আমাকে শো করছে ফটোশপ। সো এখান থেকে আমি এখানে কালার আছে ব্ল্যাক, আমি দিয়ে দিলাম আমাকে একটু গ্রে টাইপের কিছু একটা দিয়ে দিলাম, একটু ডিপ করি তাহলে ভিজিবল হবে। আচ্ছা, দিয়ে ওকে দিলাম, দেখেন একটা বর্ডার চলে আসছে। আচ্ছা আরেকটা বিষয় আমি একটু বলি, আমার যে আমার মেইন যে সেকেন্ড মকআপের টি শার্টের কালারটা কি, টি শার্টের কালারটা যদি আমি একটু ক্লিক করে ধরে রাখি, টি শার্টের কালারটা হচ্ছে নেভি ব্লু, রাইট? এই নেভি ব্লু কালারটা আমি কীভাবে সিলেক্ট করলাম, এই কালার ড্রপার দিয়ে আমি কালারটাকে পিক করলাম। পিক করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি এখানে কালারটা চলে আসছে, এখানে কালারটা চলে আসছে। এই কালারটাকে আমি কপি করে আমার এই যে সেকেন্ড টি শার্ট ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে আমি রাখবো, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ডিজাইনটা ওই কালারে কতটুকু ফুটবে, ঠিক আছে? সো এটার জন্য আমি কি করলাম, আমি কালারটাকে সিলেক্ট করলাম কিভাবে, এই যে কালার ড্রপার যেই টুলটা আছে, এই কালার ড্রপারটাকে সিলেক্ট করে আমি এখানে ক্লিক করলাম। কালার ড্রপারের শর্টকাট কি হচ্ছে, কিবোর্ড থেকে যদি আমি আই প্রেস করি, যদি আমার অন্য কোনো টুল সিলেক্ট করতে আমি কিবোর্ড থেকে আই প্রেস করি, শুধুমাত্র আই প্রেস করলে কালার ড্রপারটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন সিলেক্ট হয়ে গেছে, আইকনটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে ক্লিক করার মাধ্যমে আমি টি শার্টের কালারটা নিয়ে নিলাম। টি শার্টের কালারটা হচ্ছে নেভি ব্লু, এখানেও শো করছে কালারটা নেভি ব্লু, এখানটাতেও শো করছে। আমি এই কালারটাকে কপি করব, কীভাবে কালারটা কীভাবে কপি করে, একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডে কালার কীভাবে কপি করে। প্রত্যেকটা কালারের একটা কোড থাকে, কালার কোড, ঠিক আছে? কালার কোডও আছে দুই রকম, ঠিক আছে? একটা আমি দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে একটা কালার কোড। আমি যদি এই কালারটাতে ডাবল ক্লিক করি, এটা হচ্ছে একটা কালার কোড। এই একটা কালার কোড আছে, আরেকটা কালার কোড হচ্ছে এই যে এগুলোও কিন্তু কালার কোড, 8GB কালার কোড। 8GBতে যদি আপনি আর দেন 40, আর মানে রেড, গ্রিন যদি দেন 50 এবং ব্লু যদি দেন হচ্ছে 71, তাহলে আপনি এই নেভি ব্লু কালারটা পাবেন, ওকে?
আমরা যদি একটু চেঞ্জ করে দেখি, মানে এটাও কিন্তু একটা কালার কোড, বাট এই কালার কোডটা সাধারণত ব্যবহার খুব কম করা হয়। এটা হচ্ছে CMYK কালার কোড। এখানে অনেকগুলো কালার কোড পাচ্ছেন। এটা হচ্ছে HSB কালার কোড, এটা হচ্ছে HSB কালার কোড, এটা হচ্ছে RGB কালার কোড, এটা হচ্ছে CMYK কালার কোড। আর এটা হচ্ছে কি আমাদের এটাকে বলে হেক্সাডেসিমেল বলে খুব সম্ভবত, হেক্সাডেসিমেল কালার কোড। ওকে, সো আমরা এই ডেসিমেল কালার কোডটাকে কী করব, কপি করব। ডেসিমেল কালার কোডে কোনো আর থাকে না, জি থাকে না, বি থাকে না, শুধু একটা নাম্বার থাকে, আর নাম্বারের শুরুতে একটা হ্যাশট্যাগ থাকে। ঠিক আছে, এই হ্যাশট্যাগ, এই নাম্বারটাই হচ্ছে এই কালারের একটা কোড। এই কোডটা আপনি দিয়ে যদি সার্চ করেন, কপি করে আপনি যদি কোথাও সার্চ করেন, দেখবেন যে শুধুমাত্র এই কালারটাই আপনাকে শো করবে। বিভিন্ন ওয়েবসাইট থাকে শুধুমাত্র কালার প্যালেটের জন্য। আমরা যারা নতুন ডিজাইনার, আমি নতুন ডিজাইনারদেরকে সাজেস্ট করি যে ভাই আমরা কালার নিব, কোন কালারটা নিব, কোন কালারটা ভালো হবে। ক্লায়েন্ট বারবার কালার রিজেক্ট করতেছে, কালার পছন্দ করতেছে না, আমি এই কালারটা দিছি, ক্লায়েন্ট রিজেক্ট করতেছে। তো কালার প্যালেট আছে, কালার প্যালেটের কালার প্যালেট, এই যে বিভিন্ন কালার প্যালেটের ওয়েবসাইটই আছে, colors.co, কালার হান্ট, তারপরে হচ্ছে প্যালেটন.com, ঠিক আছে, colorhex.com। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা বিভিন্ন কালার প্যালেট পেতে পারেন, যেমন HTML কালার কোডস, ঠিক আছে, AI পাওয়ার কালার কোডস। এই ওয়েবসাইটগুলো যদি আমরা ভিজিট করি, আমার এখানে আসলে লাইভ ক্লাস চলার কারণে ইন্টারনেটটা একটু স্লো হয়ে আছে আদার্স ব্রাউজারে। সো আপনারা সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি এই যে দেখেন চমৎকার চমৎকার কিছু কালার চলে আসছে, কম্বিনেশন, কালার কম্বিনেশন বলি না আমরা, যে ভাই কোন কালারের সাথে আসলে কোন কালারটা ম্যাচ করবে, কোন কালারের সাথে কোন কালারটা যায়। এই যে কালার টোনগুলো, এই কালার টোনগুলো আপনারা প্রাথমিক অবস্থায় আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এই ধরনের বেশ কিছু ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে আপনারা কালারগুলোকে সিলেক্ট করেন, যে আপনি আপনার ডিজাইনে এই 4টা কালার ব্যবহার করবেন, ঠিক আছে, CMYK এই 4টা কালার ব্যবহার করেন, এই 4টা কালার ব্যবহার করেন, একই রকম কালার ব্যবহার করেন, ঠিক আছে। তাহলে দেখবেন যে আপনার ডিজাইনটার লুকটাই না একটু অন্যরকম আলাদা চলে আসবে। বাট আপনি যদি র্যান্ডম কালার ইউজ করেন, তখন দেখবেন যে আসলে কালার টোনটা মিলতেছে না, বা ভালো লাগতেছে না, বা কেমন জানি একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, ঠিক আছে, বা কেমন জানি একটু বেশি চকচক করতেছে। যেমন যদি টকটকে লাল কালার ব্যবহার করেন, দেখবেন যে চোখে পড়তেছে বেশি। সো ওই জায়গা থেকে বের হয়ে আসার জন্য বিগিনিং অবস্থায়, শুরুর দিকে আপনারা এই ধরনের বিভিন্ন কালার প্যালেট নিয়ে কাজ করবেন। কালার প্যালেট নিয়ে কাজ করার সুবিধা হচ্ছে আপনার কালারগুলোর সম্পর্কে সেন্স আসবে, কোন কালারটা কোথায় ব্যবহার করতে হবে। অনেকগুলো কালার আপনি দেখতেছেন, আপনার কালারের নলেজ বাড়বে, ঠিক আছে। আমরা সাধারণত কী চিন্তা করি, লাল, নীল, হলুদ, সবুজ, তাই না, কিংবা রেইনবো কালার, 7টা কালার। সো এই 7টা কালারের বাহিরেও আরও অনেক ধরনের কালার আছে যেগুলো দেখতে আসলে খুব সুন্দর লাগে। সো এই কালারগুলো যদি আপনারা এইরকম প্যালেটগুলো থেকে খুঁজে খুঁজে বের করে করে দেখেন, আমার মনে হয় আপনাদের কালার সেন্সটা কাজের করতে করতে আপনার সেন্সটা বাড়বে। তো যাই হোক, এই যে এখানে দেখেন চমৎকার করে কালার প্যালেটগুলো আছে, ঠিক আছে। কালার প্যালেটগুলো নিয়ে কাজ করুন, অ্যাডোবি কালার CC, বিভিন্নভাবে কালারগুলো আপনারা সিলেক্ট করে নিতে পারেন, কালার কোডগুলো পাবেন, ঠিক আছে। এখানে যদি আপনি সিলেক্ট করেন, এই যে এখানে দেখেন যে কালার কোড সহ দিয়ে দেওয়া হয়েছে, এই যে কালার কোড, এগুলো কিন্তু কালার কোড, ঠিক আছে, এগুলো কিন্তু কালার কোড, প্রত্যেকটা কালারের জন্য আলাদা আলাদা কোড। এখানে যখন আপনি মাউসটা নিচ্ছেন, আপনাকে এই কালারের কোড শো করছে, এখানে যখন মাউস দেবেন এখানে এই কালারের কোড শো করছে, বিভিন্ন কালারের কোড শো করছে। কোডগুলোকে জাস্ট কপি করে এনে আপনারা কী করবেন, এই কোডগুলোকে কপি হয়ে গেছে, কপি করে আপনারা এখন হচ্ছে কি এখানে এনে জাস্ট এই জায়গায় যদি পেস্ট করে দেন, Ctrl+V পেস্ট করে দিয়ে ওকে দেন, তাহলে দেখেন যে এই কালারটা সিলেক্ট হয়ে গেছে, এই যে এখানে কালার সিলেক্ট হয়ে যাবে। এভাবে করে আপনারা বিভিন্ন কালার সিলেক্ট করতে পারেন। কালার কি সিলেক্ট হয়েছে আদৌ? এই যে এখানে ওয়েব কালার দিয়ে আপনার এই যে কালারটা সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। সো এইভাবে করে আপনারা বিভিন্ন কালার সিলেক্ট করতে পারেন। আমি যদি এই কালারটা সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে কপি হয়ে গেল, কপি হয়ে যাওয়ার পরে আমি যদি এখানে ডাবল ক্লিক করি যদি আমি এখানে পেস্ট করে দিই Ctrl+V, তাহলে দেখেন আমার এই যে এই কালারটা চলে আসছে। কালারটা মুখে দিলে আমার এখানে কিন্তু এই কালারটা চলে আসছে। এরপর আমি ব্রাশ দিয়ে যদি ড্র করি, ব্রাশ দিয়ে যদি আমি যে কোনো জায়গায় ড্র করি, স্মার্ট অবজেক্টে না, আমি যদি এখানে ড্র করি, আমার কালারটা চলে আসছে। সো এভাবে করে আমরা কালার সিলেক্ট করতে পারি, কালার নিয়ে আসতে পারি। ওকে, সো আমি যেটা বলছিলাম যে আমি আমার এই কালারটাকে কপি করব, কালার কোড দিয়ে এই কালার কোডটাকে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে জাস্ট কালার কোডটাকে রাইট ক্লিক করে কপি করে নিলাম, করে নিয়ে আমি ওকে দিয়ে দিলাম।
আমি আমার যে ডিজাইন সেকেন্ড টি শার্ট ডিজাইন এখানে চলে আসলাম স্টে, এই যে এই জায়গাটাতে। এখানটায় এসে আমি কি করব, আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিই এবং আমি আমার এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে কি করব, এই যে এখানটাতে আমি কালারটাকে কপি করে নিয়ে আসছি, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, বা আমার এটা সিলেক্ট করাই ছিল। আমি কিবোর্ড থেকে অল্টার প্লাস ডিলেট প্রেস করব। অল্টার প্লাস ডিলেট প্রেস করলে কিন্তু আমার এখানটাতে কি হচ্ছে, কালারটা অ্যাপ্লাই হয়ে গেল ফুল স্ক্রিনে, ফুল ব্যাকগ্রাউন্ডে। কোন ব্যাকগ্রাউন্ডে আমি করেছি, আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার নিচের যে লেয়ারটা ছিল সেখানে আমি পেস্ট করে দিয়েছি। ফুল লেয়ারে অল্টার প্লাস ডিলেট, কিবোর্ডের ডিলেট বাটন প্রেস করে এটা ফুল স্ক্রিন হয়ে গেছে। বা আপনার যদি বুঝতে অসুবিধা হয় ব্রাশ টুল নিতে পারেন, ব্রাশ টুল নিয়ে এটার ব্রাশ সাইজ বাড়িয়ে দিয়ে আপনারা এইভাবে ম্যানুয়ালিও করে নিতে পারেন। তো ম্যানুয়ালি করতে আমি বলবো না, আমি বলবো কিবোর্ড থেকে অল্টার প্লাস ডিলেট প্রেস করলে ফুল স্ক্রিন এই কালারটা নিয়ে নিবে অটোমেটিক। ওকে, সো এখন আমি যেখানে ছিলাম আমি টেক্সট স্টাইলে ব্লেন্ডিং অপশনসে যেয়ে আমি হচ্ছে গিয়ে আপনার এখানে স্ট্রোকটার অ্যাপ্লাই করা হয়েছে, স্ট্রোকের কালারটা আমি করে দিব হোয়াইট, ফুল হোয়াইট করে দিয়ে এখানে স্ট্রোক সাইজটাকে দেখেন ছোটো বড়ো করা যাচ্ছে। দেখেন স্ট্রোকের সাইজটা যখন আমি ছোটো বড়ো করছি, বড় করার সাথে সাথে কী হচ্ছে, আমার ভিতরের লেখাটা কী হচ্ছে, হারায়ে যাচ্ছে, তাই না? আমার এই যে নীল কালারের, আকাশি কালারের যে কালারটা লেখার টেক্সটের, এটা হারায় যাচ্ছে। এটার কারণ কি? কারণ হচ্ছে স্ট্রোক তো হয়ে আমি চাচ্ছি যে বাহিরের দিকে হবে, ভিতরের দিকে কেন হচ্ছে? কারণ হচ্ছে এই যে ঠিক নিচের যে অপশনটা পজিশন, এই পজিশনে ইনসাইড লেখা, তার মানে হচ্ছে ইনসাইড মানে হচ্ছে তোমার এই স্ট্রোকটা হবে, বাট এই স্ট্রোকটা হবে হচ্ছে কি তোমার টেক্সটের ইনসাইডে, এটার বাহিরে যাবে না, টেক্সটের বাহিরে যাবে না। তাহলে আমি যদি আউটসাইড দিয়ে দিই তাহলে দেখেন আমার এই বর্ডারটা কোথায় চলে আসছে, টেক্সটের বাহিরে, রাইট? টেক্সটের বাইরে কিন্তু আমার বর্ডারটা চলে আসছে, রাইট? সো এইভাবে করে আমরা যে কোনো বর্ডার ক্রিয়েট করতে পারি। এখন আমি বর্ডারটা মোটামুটি এতটুকু রাখি, একটু কমিক স্টাইলে থাকুক। এরপরে আমি চাইলে ইনার শ্যাডো দিতে পারি। ইনার শ্যাডোটা কি দেখেন, ইনার শ্যাডোটা যদি আমি একটু অপাসিটিটা বাড়িয়ে দিই, আপনারা লক্ষ্য করবেন যে এই যে টেক্সটের ভিতরটাতে একটা ইনার শ্যাডো চলে আসছে, দেখতে পাচ্ছেন কি? এই ইনার শ্যাডো যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে আরও কিছু অপশনস থাকবে। ব্লেন্ড মোড মাল্টিপ্লাই থাকুক, নর্মাল দিলে নর্মাল থাকবে, মাল্টিপ্লাই থাকুক, কালার আছে ব্ল্যাক থাকুক, অপাসিটি 100 আছে। ডিস্টেন্স যদি আমি বাড়াই তাহলে এই শ্যাডোর ডিস্টেন্সটা কী হচ্ছে, বাড়ছে। আমি যদি একটু ডিস্টেন্সটা কমায় নিয়ে আসি, ডিস্টেন্সটা কমছে। একই সাথে এখানে আমাকে প্রিভিউ দেখাচ্ছে যে তুমি যে অপশনগুলো চেঞ্জ করছো, তোমার এই অপশনসগুলোর ইফেক্টটা অ্যাকচুয়ালি কীভাবে পড়ছে। সো আমরা এভাবে করে ডিস্টেন্সটাকে 3 রাখলাম। চোখটা হচ্ছে কতটুকু ডিপ হবে, ডিপ আমার শ্যাডোর ডিপটা। চোখ আমি যেটা 0 করে বা চোখ 0 রাখি, সাইজটাকে আপনি চাইলে এটার ছোটো বড়ো করতে পারেন। সো আমার কাছে মনে হয় যে দিস ইজ গুড, নট ব্যাড, রাইট? আরও কিছু অপশনস আছে, এগুলো একটু অ্যাডভান্স লেভেলে গেলে আমরা দেখব। এই অ্যাডভান্স লেভেলে যাওয়ার পরে আমরা দেখতে পারবো যে এখানে বেশ কিছু অপশনস আছে, এই অপশনসগুলোরও বিভিন্ন কাজ আছে। হ্যাঁ, এই অপশনসগুলো দিয়ে আসলে আমরা কী করতে পারি, এগুলোকে বলা হয় কার্ভ কন্ট্রোলার, ঠিক আছে? এই কার্ভ কন্ট্রোলারগুলো দিয়ে আপনি আপনার মতো করে আপনি ডিজাইন করে নিতে পারেন। আমার বেসিক যেটা থাকে নর্মালি লিনিয়ার কার্ভ, সেই লিনিয়ার কার্ভটা রেখে দিলাম। আমরা ইয়েতে গেলাম, আমরা নয়েজ হচ্ছে কতটুকু নয়েজ থাকবে ইমেজে বা শ্যাডোটা নয়েজি করে দেওয়া যায়। আমরা যখন কোনো গ্লাস মানে স্বচ্ছ কাঁচ বা গ্লাসের উপরে কোনো ডিজাইন করতে যাই বা লোগো মকআপ করতে যাই, তখন গ্লাসের উপরে যদি কোনো ডিজাইন ফেলা হয় তখন কী হয়, গ্লাসটা একটু নয়েজি হয়, তখন ওই ইফেক্টগুলো আমরা এই নয়েজ ইফেক্টের মাধ্যমে আমরা করতে পারি। আচ্ছা, একইভাবে আমরা যদি এটাতে গ্লো দিতে চাই, গ্লো মানে কি, একটু চারপাশে চকচক করবে, গ্লোর কালারটা যদি আমরা একটু রেড করে দিই দেখার সুবিধার্থে, কারণ হোয়াইট গ্লো বোঝা যাবে না, এবং এটার স্ক্রিনটাকে যদি আমরা নর্মাল করে দিই, এটার অপাসিটিকে 100 করে দিই, এবং এটার সাইজটাকে যদি একটু বড় করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে এটার চারপাশে একটা রেড, একটা গ্লোয়িং ইফেক্ট চলে আসছে। আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে, জুম কি হবে না, ব্লেন্ডিং অপশনে থাকাকালীন অবস্থায় জুম হচ্ছে না, বাট আপনারা দেখা যাচ্ছে আমার মনে হয়, না দেখার কোনো কারণ নেই। এই যে দেখতে পাচ্ছেন রেড একটা গ্লো, একটা ভাব চলে আসছে। এটার রেঞ্জ, এটার কতটুকু ডিপ হবে, এটা কতটুকু হালকা হবে, এটা 50% রেখে দিই। এই সরি, আমি যদি ডাবল ক্লিক করলে টেক্সটটা সিলেক্ট হচ্ছে। আমি যদি রাইট ক্লিক করি, ব্লেন্ডিং অপশনে ক্লিক করি, ব্লেন্ডিং অপশন আসবে আবার। এই ব্লেন্ডিং অপশনটা আসলো। সো আমি ইনার গ্লোটা আসলে দরকার নেই, বেশি রং চং দিলে আসলে হয় কি, মানে বলে যে নীলক্ষেতের ডিজাইন বলে আর কি, তো এটা ইনসাল্ট করার জন্য বলে। যদিও নীলক্ষেত খুব ভালো একটা জায়গা, যেখান থেকে অনেক ভালো ভালো ডিজাইনার আছে, তারপর আমি জানি না কেন তারা ইনসাল্ট করে বলে। তো যাই হোক, এই ধরনের আসলে এত কালার আমরা ব্যবহার করবো না, আমরা এখানে অফ করে দিলাম।
স্যাটিনটা কি? স্যাটিনটা হচ্ছে মাঝখানে একটা ব্ল্যাক একটা শ্যাডো ফেলায় স্যাটিন। স্যাটিনে যদি ক্লিক করি আমরা অপাসিটিটাকে যদি হাই করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অন্যরকম একটা স্টাইল চলে আসছে। স্যাটিনটাও অনেক সময় আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন টেক্সট ইফেক্টের জন্য, ঠিক আছে? এরপরে চমৎকার যে বিষয়টি সেটি হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট ওভারলে। কালার ওভারলে খুবই সিম্পল একটা জিনিস, এটার উপরে যদি আপনি অন্য কোনো কালার বসাইতে চান তাহলে সেই অনুযায়ী আপনি যে কোনো কালার বসাইতে পারবেন, নো প্রবলেম, ঠিক আছে? কালার ওভারলে এই কালারটা কিন্তু ভালো লাগছে, খারাপ লাগছে না। স্টে সেফ, স্টে হোম বা স্টে, মানে এটা একটা পজিটিভ কালার। গ্রিনকে আমরা বলি পজিটিভ কালার, সো পজিটিভ কালার রাখতে পারেন আপনি গ্রিন কালার ওভারলে দিয়ে। গ্রেডিয়েন্ট কালার ওভারলে যখন দিবেন আপনাকে এটা অবশ্যই উঠিয়ে দিতে হবে, তা নাহলে গ্রেডিয়েন্ট কালার ওভারলেটা দেখা যাবে না। সো গ্রেডিয়েন্ট ওভারলেটা কি? এটার উপরে একটা গ্রেডিয়েন্ট ওভারলে আসবে, আপনি এখান থেকে কালার দিয়ে দিতে পারেন। আমরা যদি আগের মতোই গ্রিন নিয়ে আসতে চাই, গ্রিন এই কালারটা রাখলাম এবং একই সাথে এই কালারটা রাখলাম। এখানে দুইটা কালার আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রেডিয়েন্টের একটা ইফেক্ট চলে আসছে, উপরের দিকে একটু ডার্ক গ্রিন, নিচের দিকে একটু লাইট গ্রিন। সো দিস ইজ অলসো নট ব্যাড, রাইট? সো এটাকেও আমরা ব্যবহার করতে পারি। প্যাটার্ন ওভারলে যদি দেন আপনাকে গ্রেডিয়েন্ট ওভারলেটা উঠাই দিতে হবে। প্যাটার্ন কী আছে এখানে? ফটোশপের ডিফল্ট কিছু প্যাটার্ন থাকে, সেই প্যাটার্ন ওয়াইজও আপনারা দিতে পারেন, ঠিক আছে? এই যে এখানে বিভিন্ন প্যাটার্ন ওয়াইজ টেক্সটটা আসবে। সো আমি প্যাটার্ন ওভারলের দরকার নেই, প্যাটার্ন ওভারলে নিয়ে আমরা কাজ করবো। আউটার গ্লোটাও হচ্ছে গিয়ে গ্লো, এই যে এখানে ইনার গ্লো যেভাবে দিয়েছে এটা হচ্ছে আউটার গ্লোটা আপনার বাইরে থাকবে। সেই ওয়েতে আমি যদি কালারটা চেঞ্জ করে রেড করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে স্ক্রিন থেকে নর্মাল করে দিচ্ছি, অপাসিটি 100 করে দিচ্ছি, সাইজটাকে বড় করে দিচ্ছি। আমি এগুলো একটু দ্রুত যাচ্ছি কারণ হচ্ছে আসলে এগুলো নিয়ে আসলে খুব বেশি আলাপ আলোচনা করার দরকার নেই, এগুলো আমরা কাজ করতে করতে শিখবো, নো প্রবলেম। সো আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ইমেজের বাহিরে এই গ্লোটা আসছে। একটু আগে আমরা ইনার গ্লো দেওয়াতে আমাদের টেক্সটের ভিতরে এই গ্লোটা আসছে। সো ইনার গ্লো, আউটার গ্লো এগুলো আমরা অনেক সময় ব্যবহার করি। ড্রপ শ্যাডোটাও ব্যবহার করা হয়। ড্রপ শ্যাডোটা হচ্ছে টোটাল জিনিসটার উপরে একটা ড্রপ শ্যাডো চলে আসবে। অপাসিটিটাকে আমি হাই করে দিই, এখানে মাল্টিপ্লাই আছে আমি নর্মাল করে দিই, সাইজটাকে একটু বড় করে দিই এবং স্প্রেডটাকে একটু বড় করে দিই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ডিজাইনের চারপাশে একটা ড্রপ শ্যাডো চলে আসছে। অলরাইট, সো এই ব্লেন্ডিং অপশন থেকে আমরা আসলে কী কাজ করতে পারি? আরও অনেক কাজ আছে ব্লেন্ডিং অপশনে, যেমন আমি বেভেল অ্যান্ড অ্যাম্বুশ এই জিনিসটা দেখাই নাই। বেভেল অ্যান্ড অ্যাম্বুশ যদি আমি দেখাই, বেভেল অ্যান্ড অ্যাম্বুশে হচ্ছে কি আমরা যদি কোনো ডিজাইনকে অ্যাম্বুশ আকারে করতে চাই বা একটু 3D লুক আনতে চাই তাহলে দেখেন যে একটু 3D লুক চলে আসছে কিন্তু ইমেজটার উপরে। সফট করে দিতে পারি, একটু হার্ড করে দিতে পারি, ঠিক আছে? অপাসিটি ডেপথ কম বেশি করতে পারি। স্মুথ আছে, এটাকে আমরা চাইলে হার্ড করে দিতে পারি, এটাকে আমরা চাইলে ইনার বেভেল করতে পারি, এটাকে চাইলে আমরা অ্যাম্বুশ করতে পারি, ঠিক আছে? পিলো অ্যাম্বুশ করতে পারি, তারপরে হচ্ছে কি স্ট্রোক অ্যাম্বুশ করতে পারি। এক একটার কাজ এক এক রকম, ঠিক আছে? আউটার বেভেল বা হচ্ছে আমরা ইনার বেভেল যেটাই থাকুক বিভিন্নভাবে আমরা করতে পারি। সো আমি আপাতত বেভেলটা রাখবো না, বেভেল অ্যান্ড অ্যাম্বুশটা রাখবো না। এটার ভিতরে আরও দুইটা অপশন আছে, এটা যদি আপনারা দেখেন একটু চেঞ্জ আসবে। এই যে কার্ভ, আমি যেটার কথা বললাম যে ম্যানুয়াল কার্ভ করা যায় বা এখানে ডিফল্ট কিছু কার্ভ আছে, এই যে ডিফল্ট আপনার কার্ভগুলো চেঞ্জ করার মাধ্যমে দেখতে পাবেন বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে। বা আপনি যদি চান যে আপনি ম্যানুয়ালি কোনো কার্ভ করবেন, এই ম্যানুয়ালি কার্ভ করে নিতে পারেন আপনি আপনার পছন্দ মতো, নো প্রবলেম, ইউ আর ফিল ফ্রি টু ডু এনিথিং। এগুলো কার্ভগুলো এখন একটু কনফিউজিং মনে হতে পারে, বাট এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, আমরা এগুলো নিয়ে কাজ করবো আস্তে আস্তে। সো আমি আপাতত বেভেল রাখছি না, এখানে টেক্সচার আছে, টেক্সচার যদি আপনি অ্যাড করেন টেক্সচার অ্যাড করতে পারবেন, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কোনো এক সময় আলোচনা করবো, এগুলো অফ করে দিয়ে আপাতত। সো আমি রাখছি স্ট্রোক, আমি রাখছি ইনার শ্যাডো, আমি রাখছি গ্রেডিয়েন্ট ওভারলে, আমি ড্রপ শ্যাডোটা উঠিয়ে দিব। ড্রপ শ্যাডো আমার দরকার নেই, আমি ওকে দিয়ে দিলাম। সো এখন আমি যদি চাই যে আমার ইনার গ্লোটা ফিরিয়ে নিয়ে আসবো, আমি জাস্ট এখানে ইনার গ্লোতে ক্লিক করবো, আমার ইনার গ্লোটা চলে আসবে। কোথায় আসবে? এই যে লেয়ারের নিচে দেখেন এখানে এফএক্স একটা অপশন চলে আসছে। নর্মালি একটু আগে কিন্তু এফএক্স জিনিসটা ছিল না, এবং এফএক্সের ডান পাশে একটা ড্রপ ডাউন মেনু চলে আসছে। এটা হচ্ছে আমার ব্লেন্ডিং অপশনগুলো এখানে অটোমেটিক চলে আসবে। সো আমি ব্লেন্ডিং অপশনটা যে কোনোভাবে যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারি। আমি দেখতে পারি টোটাল ইফেক্টটা অফ করে দিয়ে আমি আমার রেগুলার টেক্সটটাকে দেখার জন্য আমি অফ করে দিতে পারি। আবার সেম ওয়েতে আমি এখানে আই বাটনে প্রেস করলে আমার টেক্সটগুলোর ভিজিবিলিটি আমাকে শো করবে। সো এভাবে করে আমি আমার ব্লেন্ডিং অপশনকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের টাইপোগ্রাফিক স্টাইল আমি ক্রিয়েট করতে পারি। এই ব্লেন্ডিং অপশন নিয়ে আপনাদের কারো যদি কোনো কনফিউশন থেকে থাকে আপনারা আমাকে বলতে পারেন। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছি ব্লেন্ডিং অপশনটা? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, খুব
খুবই সিম্পল আসলে, এটা আসলে আপনারা জাস্ট বসে বসে এগুলো একটু দেখবেন, হ্যাঁ, এগুলো এক একটা চেঞ্জ করে করে দেখবেন কোনটার কি কাজ কেমন হচ্ছে না হচ্ছে, স্টাইলগুলো কি চেঞ্জ হচ্ছে, নিজেদের মতো করে আপনারা ডিজাইন করে ফেললেন। গুড। এরপরে আমি যেটাতে যাব সেটা হচ্ছে গিয়ে আমি স্টে হোম, রাইট? তো আমি টাইপ করে ফেলি স্টে হোম। আচ্ছা, ফন্টটা এবার একটু চেঞ্জ করি। ফন্টটা আমার কাছে আসলে একটু অন্য কোনো ফন্ট দেখি আমি সিস্টেমে কি ফন্ট আছে। আসলে এই ধরনের টেক্সটগুলোর জন্য আমাদেরকে একটু গাঢ় ফন্ট বা একটু স্টাইলিস্ট কিছু ফন্ট পাওয়া যায়, সেই ফন্টগুলো ব্যবহার করলে আসলে দেখতে ভালো লাগে আর কি। আচ্ছা, নেক্সা বোল্ড, এই ফন্টটা কিন্তু নট ব্যাড, হ্যাঁ। স্টে হোম, আমি এই হোমটাকে রাখলাম এখানে, এবং এই হোমটাকে আমি এটাকে এক্সপান্ড করা ছিল, আমি এই হোমটাকে নিচের দিকে নিয়ে আসলাম, এবং এটার কালারটাও আমি কি করব, সেম এটার মতো যদি আমি করতে চাই, যে আমি তো ভাইয়া ব্লেন্ডিং অপশনটা করেছি, আবার কি আমি হোমে এই সেম ডিজাইনটাই ব্লেন্ডিং অপশনে আবার আমার এখানে যে ব্লেন্ডিংয়ে যে আমার বারবার এই জিনিসগুলোকে অ্যাড করতে হবে, আবার আমি এখানে ক্লিক করব, এখানে কালার সিলেক্ট করব, এই করব সেই করব, আবার কি বারবার এগুলো করা লাগবে? আমি বলবো যে না, আপনার বারবার করা লাগবে না। আপনি কি করবেন, আপনি এখানে এই যে স্টেটাতে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে আপনি এখানে নিচের দিকে দেখেন যে কপি লেয়ার স্টাইল আছে, এই কপি লেয়ার স্টাইলে ক্লিক করে আপনি হোমে যদি রাইট ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইলে ক্লিক করে দেন, দেখেন সেম ইফেক্ট আপনি হোমে পেয়ে যাচ্ছেন, রাইট? আপনার জন্য কাজটা কি হচ্ছে, চমৎকারভাবে ইজি হয়ে যাচ্ছে কিনা, তাই না? তো ফটোশপ আমাদেরকে আসলে ডিজাইনারদেরকে এই ইজি কাজগুলো করতে সাহায্য করে। আমি কন্ট্রোল টি দিলাম, হোম লেখাটাকে আমি একটু বড় করে দিচ্ছি, এবং হোমের ফন্টের যে গ্রেডিয়েন্ট কালারটা, আমি যদি গ্রেডিয়েন্টে ডাবল ক্লিক করি, এই গ্রেডিয়েন্ট ওভারলেতে ডাবল ক্লিক করি, তাহলে আমার এখানে গ্রেডিয়েন্ট ওভারলেটা চলে আসবে। হোমের কালারটা আমি দিয়ে দিতে পারি হচ্ছে গিয়ে, একটু কালার প্যালেটটা চেঞ্জ করি, কালার প্যালেটটা দেখি কী আছে। হোমের কালারটা আমি একটু ইয়েলিশ রাখি, এবং এই কালারটাকে আমি একটু অরেঞ্জ করে দিই, ডার্ক অরেঞ্জ। ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। আমি চাইলে স্টেটাকে আর একটু ছোটো করে দিতে পারি, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে আমি শিফট ধরে ছোট করে দিলাম, একটু উপরে নিয়ে আসি, ওকে। আমার মনে হয় আগের স্টাইলটাই ভালো ছিল, এটাই থাকুক, নো প্রবলেম। সো স্টে হোম, রাইট? সো স্টে হোম, এরপরে আমাদের টেক্সটটা কি আসতে পারে, আমাদের টেক্সটটা আসতে পারে স্টে সেফ। সো আমি এইবার একটু অন্য স্টাইলে কিছু করার চাই কিনা আমি একটু দেখি। স্টে হোম, স্টে সেফ, রাইট? আমি ফন্টটাকে একটু চেঞ্জ করে দিই, ফন্টের সিম্পল কোনো একটা ফন্ট দিই, ইম্প্যাক্ট দিতে পারি, ওকে। এখন এই যে স্টে হোম এবং স্টে সেফ কথাটা আমি লিখলাম, লেখার পরে আমি চাচ্ছি যে এই যে স্টে সেফ, এই স্টে সেফের মাঝখানে একটু স্পেসিং আমি বাড়িয়ে দেই, দেখতে কিছুটা ভালো লাগবে। এখান থেকে আমি ক্যারেক্টার প্যালেটে গেলাম, ক্যারেক্টার প্যালেট থেকে আমি আমার এখান থেকে ইনলাইন স্পেসিংটাকে আমি 50 একটু বাড়িয়ে দিই, 100 করে দিই, ওকে, দ্যাটস গুড। সো আমি স্টে সেফটাকে মানে ইনলাইন স্পেসিংটা একটু বাড়িয়ে দিলাম, যে আমার এক লাইনের মধ্যে যে স্পেসিং ক্যারেক্টারগুলোর মাঝে, সেই স্পেসিংটাকে একটু বৃদ্ধি করে দিলাম, এবং কালারটা দেখেন একটু কেমন যেন বেমানান লাগছে। সো কালারটাকে আমি একটু ঠিক করার জন্য কালারটাকে আমি কী কালার দিতে পারি, কালারটা আমি সিম্পল হোয়াইট করে দিতে পারি, নো প্রবলেম। হোয়াইট কালারটা আসলে হোয়াইট করে দিই, প্লেন হোয়াইট করে দিয়ে আমি এখন যেটা করব সেটা হচ্ছে একটা
এটা হচ্ছে রেডিয়াল রেক্টেঙ্গুলার টুল, ঠিক আছে, রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল। এই রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে আমি একটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল এখানে ড্র করলাম। ড্র করে এটার কালারটা আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে, কালার আছে এখানে নেভি ব্লু, আমি এই কালারটা দিয়ে দিব হচ্ছে গিয়ে গ্রিন, লাইট গ্রিন। এবং এটা রেডিয়ালটা আরেকটু রেডিয়াল করি আমি এখানে, একটু রাউন্ড করি, দেখতে সুন্দর লাগবে, তাই না? আচ্ছা, সবগুলোকে আমি এটাকে সিলেক্ট করে সবগুলোকে যদি আমি 50 করে দিই, দেখেন সবগুলো 50 হয়ে যাবে। এটা হচ্ছে 4টা কর্নার, ঠিক আছে, 4টা কর্নারকে আমি 50 করে দিলাম। আর এখন আমি এটাকে যদি লিঙ্ক করে দিই, তাহলে আমি প্রত্যেকটা একটা যদি চেঞ্জ করি, একটাকে যদি আমি চেঞ্জ করি, তাহলে দেখেন আমার সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই কি না? এটা 93, এটাও 93, এটাও 93, এটাও 93। সো আমি এতখানি রাখি, 64 রেখে আমি এটাকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি এই স্টে সেফ এই লেখাটাকে আমি উপরের দিকে নিয়ে আসলাম, এবং এই টোটাল জিনিসটাকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে লক করে ফেলি, কারণ আমার এই ব্যাকগ্রাউন্ডটা নড়ানোর দরকার নেই, তাই না? ব্যাকগ্রাউন্ডটাকে আমি লক করবো কীভাবে? ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে এখানে যে লক আইকনটা আছে, এই লক আইকনে ক্লিক করলে এটা লক হয়ে যাবে। এখন আমি এই টোটাল জিনিসগুলোকে সিলেক্ট করলাম। টোটাল জিনিসগুলোকে সিলেক্ট করার সাথে সাথে দেখেন যে সবগুলো লেয়ার আমার কী হলো, সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমি এটাকে সেন্টার অ্যালাইন করে নিলাম, এবং সরি এটা দেওয়া তো ভুল হয়ে গেছে, আমি জাস্ট সেন্টার অ্যালাইন করে নিলাম, তাহলে সবগুলো লেয়ার আমার সেন্টারে অ্যালাইন হয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটি বিষয় লক্ষ্য করি যে আমার স্টে সেফ এই লেখাটা বেশি ঝাপসা হয়ে যাচ্ছে, তাই না? এটার কালারটাকে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা ক্লিক করে আমরা এই কালারটাকে পিক করতে পারি, একটু ডার্ক কালারটা নেই, বা এখানে আমরা গ্রেডিয়েন্ট ওভারলেটা অ্যাড করতে পারি। ব্লেন্ডিং অপশনে যেতে পারি, ব্লেন্ডিং অপশনে যেয়ে আমরা এখানটায় গ্রেডিয়েন্ট ওভারলে সিলেক্ট করে দিলাম। গ্রেডিয়েন্ট কালারটা আমরা চেঞ্জ করে দিই, কালারটা আমরা এখান থেকে ডাবল ক্লিক করে আমরা কালারটা নিব হচ্ছে গিয়ে এই কালারটা, এবং ডাবল ক্লিক করে কালারটা নিয়ে নিব আমরা এখান থেকে ডার্ক কালারটা, একটু ডার্ক কালার নিই, ওকে। এবং এই স্টে সেফ এই লেখাটাতে আমরা আরেকটু কাজ করি। আচ্ছা, এখানে আরেকটা কাজ করি, এটা বেশি লাইট হয়ে গেছে নিচের এই কাজটা, লেখাটা এই যেখানে একটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলটা দেওয়াতে কি হলো, আমাদের উপরের কালারটা নিচের কালারটা উপরে চলে গেল, উপরের কালারটা নিচে চলে আসলো। আমরা কি দিলাম? -90। এই গ্রেডিয়েন্টের এখানে একটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল থেকে ওকে দিয়ে দিলাম। এবার আমরা স্টে সেফ লেখাটাকে ক্লিক করে আমরা একটু ব্লেন্ডিং অপশনে যাই। ব্লেন্ডিং অপশনে যেয়ে আমরা জাস্ট একটা স্ট্রোক অ্যাড করব, একটা স্ট্রোক অ্যাড করে দিব। স্ট্রোকটা নিব হচ্ছে আমরা ইনসাইড স্ট্রোকের কালারটা নিব হচ্ছে কি আমরা ব্ল্যাক। স্ট্রোকের সাইজটা অনেক বেশি হয়ে গেছে, আমরা এখান থেকে 2 নিলাম বা 3 নিতে পারি, 4, 5 পর্যন্ত নেওয়া যায়, 4 নিলাম। অপাসিটিটা 100 আছে, অপাসিটিটা আমরা 50 করে দিই, দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। ওভারঅল নট ব্যাড, রাইট? এখানে চাইলে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে ডাবল ক্লিক করে এর প্রপার্টিস থেকে এখানে একটা স্ট্রোক অ্যাড করে দিতে পারি হোয়াইট কালারের। স্ট্রোকের সাইজটা আমরা একটু বাড়িয়ে দিই, বুম, নাইস। সো ওভারঅল আমার একটা ডিজাইন, খুবই সিম্পল একটা ডিজাইন হয়ে গেল, রাইট? সো এখানে টোটালটাই আমরা কাজ করেছি টেক্সটের উপরে, ব্লেন্ডিং অপশন ব্যবহার করে, স্ট্রোক ব্যবহার করে, ইনার গ্রেডিয়েন্ট ব্যবহার করে, ইনার শ্যাডো ব্যবহার করে, গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করে, তাই না? এটা একটা ডিফারেন্ট ওয়েতে আমরা টেক্সটটাকে এডিট করলাম। একটু আগে আমরা যে টেক্সটটা কাজ করেছি সেটা হচ্ছে কি আমরা একটা ইমেজ নিয়ে এসে ইমেজের ব্যাকগ্রাউন্ড কালারটার থেকে আমরা টেক্সটের কালার নিয়েছি। এখন আমরা যেটা করেছি, আমরা ম্যানুয়ালি কিছু ব্লেন্ডিং অপশনটাকে ব্যবহার করে বিভিন্ন স্টাইলের ফন্ট টেক্সট আমরা ডিজাইন করতে পারি। সো এখন আমার কাজ হচ্ছে গিয়ে সেটা হচ্ছে এই ডিজাইনটাকে সেভ করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি সেভ করব, সেভে ক্লিক করে সেভ অন ইয়োর কম্পিউটার, কম্পিউটারে ক্লিক করে আমি আমার ডিজাইনটাকে আমার এই যে ক্লাস 3 এখানে আমি সেভ করে দিলাম। ওকে, নো প্রবলেম, ডান।
এতটুকুর মধ্যে যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে আপনারা কাইন্ডলি আমাকে জানাবেন, অবশ্যই জানাবেন। আচ্ছা, সবাই যেহেতু চুপ করে আছে, মিউট করে রেখেছেন, তো আমি ধরে নিচ্ছি যে আপনারা মোটামুটি সবাই বুঝতে পেরেছেন। আসলে দেখে মনে হয় কি যে অনেক কিছু হয়ে গেছে, শিখে ফেলছি, পেরে গেছি, কিন্তু যখন আপনারা রিয়েল টাইম কাজ করতে যাবেন, প্র্যাকটিস করতে যাবেন, তখন যে আসলে মনে হবে যে আচ্ছা এটা কীভাবে যেন করছিল, এটা কীভাবে যেন হয়েছিল। সো এটার জন্য আমি বলবো যে এই ভিডিওটা শেষ করার পরে, ক্লাসটা শেষ করার পরে আপনারা আধা ঘন্টা 1 ঘন্টার ব্রেক নিয়েই আপনারা এটা প্র্যাকটিস করা শুরু করে দেবেন আজকেই। তাহলে আপনাদের জন্য ব্যাপারগুলো লার্ন করা খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, সো আমি এখন যেটা দেখাচ্ছিলাম যে এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আমাদের সেকেন্ড যে মকআপটা, এই সেকেন্ড মকআপে আমরা আমাদের এই ডিজাইনটাকে মানে মকআপে বসিয়ে দেখবো যে আমাদের ডিজাইনটা অ্যাকচুয়ালি রিয়েল টাইম দেখতে কেমন হয়। আমরা একটা ভিজুয়াল রিপ্রেজেন্ট করে দেখি। সো আমরা আমাদের এখানে ডাবল ক্লিক করলাম, আমাদের এই স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করলাম। স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করার পর এখানে আমরা পুট ইউর ডিজাইন হেয়ার .psb যে ফাইলটি চলে আসছে, এখানে আমরা আমাদের কই গেল সেকেন্ড টি শার্ট মকআপটাকে ড্র্যাগ হচ্ছে না কেন? আচ্ছা, ড্র্যাগ যেহেতু হচ্ছে না, আমরা ফাইল থেকে প্লেস লিঙ্কড এখানে ক্লিক করে আমরা আমাদের সেকেন্ড টি শার্ট ডিজাইন এটাকে সিলেক্ট করে প্লেস করে দিলাম। বুম, চলে আসছে। আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমি আমার এখানটাতে মকআপ যেটা মকআপ এসে আচ্ছা, এন্টার দেওয়ার পরে সেভ করিনি আমি। এই যে এখানে দেখেন যে আমাকে বলছে যে সেভ করা হয়নি, তুমি এখনো সেভ করনি, এই স্টার মার্কটা দিয়ে বলছে। আমি কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করলাম, এটা সেভ হয়ে গেল, স্টার মার্ক চলে গেল। এখন যদি আমি সেকেন্ড মকআপে চলে আসি, বুম, আমার ডিজাইনটা চলে আসছে। ডিজাইনটা চলে আসছে ঠিকই, কিন্তু এটা সাইজ মতো আসে নাই। এটার জন্য আমি কি করতে পারি? কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করব, ফ্রি ট্রান্সফর্ম। আমি শিফট এবং অল্টার প্রেস করে এটাকে আস্তে আস্তে ছোট করে নেব। একটু বামে নিয়ে আসি, একটু উপরে নিয়ে আসি। অলরাইট, এখান থেকে আমি নর্মালে আছে, আমি চাইলে মাল্টিপ্লাই করব না এখন। এটা দিতে পারি রিয়েলিস্টিক করার জন্য, বা আমার মনে হয় এই ধরনের ডিজাইন আসলে নর্মাল রেখে দিলেও কোনো প্রবলেম নাই। ঠিক আছে, নর্মাল রেখে দিলেও মনে হয় যে না ঠিক আছে। আরও অ্যাডভান্স লেভেলে কিছুটা কাজ করা যায় যদি আপনি চান। এখানে বিভিন্ন স্টাইল আছে, দেখেন বিভিন্ন স্টাইল অ্যাপ্লাই করার মাধ্যমে বিভিন্ন জিনিস পাচ্ছেন আপনি। ঠিক আছে, বিভিন্ন রকমের মানে প্যাটার্ন, বিভিন্ন ধরনের স্টাইল চলে আসবে। সো আমরা নর্মালি রাখি, নো প্রবলেম, নর্মাল রাখলেও নো প্রবলেম, ইটস গুড, ইটস নট ব্যাড। এখান থেকে আরও কিছু কাজ করা যায় চাইলে, হ্যাঁ, এখান থেকে আরও রিয়েলিস্টিক কাজ করা যায়। এগুলো আমরা আস্তে আস্তে যখন আরও অ্যাডভান্স লেভেলে কাজ শিখবো সেগুলো নিয়ে তখন আমরা আলোচনা করবো। সো ওভারঅল আমার ডিজাইনটা হয়ে গেল। আমি কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করে দিতে পারি, আমার ডিজাইনটি সেভ হয়ে গেল। সো এইভাবে আমরা যে কোনো টেক্সটের উপরে ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের টি শার্টকে ডিজাইন করতে পারি। আর এই ধরনের টি শার্ট ডিজাইন মার্কেটে ভালোই সেল হয়। ঠিক আছে, আপনার জাস্ট বিকজ অফ এই টেক্সটটার উপরে ডিপেন্ড করেই আপনার ডিজাইনগুলো সেল হয়। টেক্সটের স্টাইল, টেক্সটের যে বক্তব্যটা বা স্পিচ, যেমন স্টে হোম স্টে সেফ, এটা এই ধরনের টি শার্ট কিন্তু যে কোনো আপনার ভলেন্টিয়ার হতে পারে, কিংবা যে কোনো করোনা যোদ্ধা যাদেরকে আমরা বলি, যে বর্তমানে মানুষকে সেবা প্রদান করে যাচ্ছে, তাদের মতো ব্যক্তিবর্গরা এই ধরনের একটা টি শার্ট পরতে পারে, বা সাধারণ যে কোনো মানুষ কিন্তু পরতে পারে, পরে একটা মেসেজ দিতে পারে যে স্টে হোম স্টে সেফ, রাইট? সো ইটস এ ভেরি গুড রিপ্রেজেন্টেশন। সো একইভাবে আপনারা আপনাদের মকআপগুলো, আপনাদের ডিজাইনগুলো তৈরি করবেন। 10টা ডিজাইন, 10টা টি শার্টের মকআপ এবং 10টা টি শার্টের ডিজাইন, টাইপোগ্রাফি টি শার্টের ডিজাইন আপনারা করে আমার গুগল ক্লাসরুমে সাবমিট করে দিবেন। ঠিক আছে, সো ওভারঅল এই এতটুকু আমি আজকে আপনাদেরকে দেখালাম। এই এতটুকুর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে বুঝতে, বা কোনো ধরনের বিষয় নিয়ে যদি কোনো সাজেশন থাকে, কোনো মতামত থাকে, আপনারা বলতে পারেন। সবাই কি বুঝতে পারছি এতটুকু?
হ্যাঁ আপাতত করতে পারছি, যখন আমরা কাজটা শুরু করবো তখন প্রবলেম হবে। আচ্ছা, সো মোটামুটি আমরা এতখানি দেখলাম যে কিভাবে আমরা একটা টি শার্টের উপরে টাইপোগ্রাফিক্যাল ডিজাইন করা যায়, আমরা আমাদের স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করে আমরা কিভাবে মকআপ তৈরি করব, তারপরে স্মার্ট অবজেক্ট কি, এই যে মকআপ কি, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করলাম, বিভিন্ন ব্লেন্ডিং অপশনস নিয়ে আলোচনা করলাম। সো আমরা মোটামুটি একটা বেসিক নলেজ আমাদের চলে আসছে যে আমরা কী ধরনের টাইপোগ্রাফি কীভাবে করতে পারি। গ্রেডিয়েন্ট জি জি বলুন, কে বলছিলেন? শাওন আমি হ্যাঁ হ্যাঁ শাওন বলেন। ওই মানে গ্রেডিয়েন্ট যদি আপনি ইয়ে করবেন না যে লিংকটা, ঠিক আছে, গ্রেডিয়েন্ট লিংকটা একটু কাইন্ডলি একটু দিলে দিবেন। গ্রেডিয়েন্টের হ্যাঁ। কথা বুঝতে পারিনি, আরেকবার একটু বলবেন। মানে ওই একটা ওয়েবসাইট দিয়ে গ্রেডিয়েন্ট যে মানে কালার কপি করে আনলেন না, আচ্ছা, আমি কিন্তু গ্রেডিয়েন্ট কালার কপি করিনি, আমি জাস্ট কালার কপি করে দেখাইছি। এই যে এগুলো আমি বলি, আপনারা এই যে কালার মানে ওই কালার প্যালেট লিখে গুগলে সার্চ করবেন, ঠিক আছে? কালার প্যালেট লিখে গুগলে সার্চ Okay, okay. করলে আপনারা এখানে অনেকগুলো ওয়েবসাইট পাবেন। এই যে color.co, তারপরে হচ্ছে গিয়ে colorhunt.co, তারপরে হচ্ছে htmlcolorcodes.com, তারপরে হচ্ছে গিয়ে colormind.io, ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা আমাদের আমার ক্লাসের লেকচারেও দেখতে পাবেন, লেকচার ভিডিওতেও দেখতে পাবেন, নো প্রবলেম। আলাদা করে লিঙ্ক মানে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন, নো প্রবলেম। আচ্ছা, সো মোটামুটি আমরা একটা বেসিক একটা আইডিয়া পেলাম আমরা কীভাবে আসলে মকআপ কাজ করে, স্মার্ট অবজেক্ট কাজ করে, কিভাবে আমরা কালার গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করতে পারি টেক্সটের মধ্যে। সো সব কিছু আমরা দেখলাম। সো লাস্ট আমি আজকে আপনাদেরকে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে গিয়ে আমরা গত ক্লাসে বেশ কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কিছু কাজ দেখেছি, তাই না? যে বিভিন্ন অবজেক্টের, ইভেন আপনারা অনেকেই অ্যাসাইনমেন্ট করেও দিয়েছেন, আমাকে খুব চমৎকার হয়েছে। তার মধ্যে আমি যেই দুজনের ক্লাস ওয়ার্ক দেখলাম, স্ট্রিমে যারা দিয়েছেন তাদেরটা দেখলাম। যেমন শাওন ব্রেইন, আপনার কাজ ভালো হয়েছে, চমৎকার, ঠিক আছে, চমৎকারভাবে আপনি ক্রপ করেছেন এবং একটু ব্যাকগ্রাউন্ড অ্যাড করে একটা পোস্টারের মতো কিন্তু শাওন বানিয়েছে, দেখতে ভালোই লাগছে, নট ব্যাড, রাইট? সো চমৎকারভাবে কাজ করেছে। এই যে ফন্টগুলো, আমি যে বললাম যে ফন্টগুলোর ইম্পর্টেন্স খুব বেশি ডিজাইনের ক্ষেত্রে। ফন্টগুলো যদি সুন্দর হয় আপনার ডিজাইনটা লুকটা কিন্তু অটোমেটিক সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? সো এইভাবে করে আপনারা বিভিন্ন ফন্ট ব্যবহার করতে পারেন। এবং এই যে মুসা শাকিল, তিনিও বেশ চমৎকার করে কাজ করেছেন। যেমন এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাও সে আমাকে শো করে দিয়েছে যে এটা একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এভাবে করে সে বেশ ভালো করে দেখা যাচ্ছে। এবং এখানে সেই স্পট ইয়ে করার পরে বিফোর এবং আফটার এভাবে সে দিয়েছে, যাতে খুব সহজেই বোঝা যায়। চমৎকার হয়েছে, নাইস। সে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করে দিয়েছে মুসা শাকিল। সে এই যে এখানে দেখেন একটা ক্ষুদ্র জিনিস মুসা শাকিলের চোখে পড়েছে, দ্যাটস ভেরি গুড। এই যে ছোট ছোট যেই দুইটা খালি জায়গা ছিল, এই দুইটা জায়গাকেও সে সিলেক্ট করে সে মানে মাস্কিং করে নিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা? এই যে এখানেও কিন্তু সে হোয়াইট কালার ছিল, হোয়াইট কালারটা সে মুছে ফেলেছে, দ্যাটস ভেরি গুড। এরপরে সে আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এই টাইগারটাকে সে আলাদা একটা জায়গায় নিয়ে আসছে, এসে সে হচ্ছে কি একটা সুন্দর চমৎকার একটা সামার ব্যাকগ্রাউন্ড দিয়ে এখানে আবার একটা লেন্স ফ্লেয়ার অ্যাড করেছে আর একটু রিয়েলিস্টিক করার জন্য, ভেরি গুড, নাইস। এই যে এখানে ছোট ছোট ডিটেইলিংগুলো সে কাজ করেছে, দ্যাটস ভেরি গুড। এখানটায় সে একটু কালার নিয়ে কাজ করেছে, কালার টোনটা একটু ঠিক করার চেষ্টা করেছে, একটু ডার্ক করেছে, এখানে লিপস্টিকের কালারটাকে সে একটু অ্যাড করেছে এবং হালকা স্যাচুরেশন মনে হয় একটু বৃদ্ধি করেছে। এই যে হাতের এখানটা একটু লাল হয়ে গেছে, এটা একটু ঠিক করা যেত। চুলে স্যাচুরেশন বাড়াতে যেয়ে হাতটাকেও কিন্তু আমরা লাল করে ফেলছি, সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তারপরে এইখানে আমি যে চুলের কালারটা ঠিক করতে যেয়ে আমার এই যে ঘাড়ের কালারটাও কিন্তু একটু নষ্ট করে ফেলছি, এটাও একটু খেয়াল রাখতে হবে। দ্যাটস নাইস, চমৎকার একটা ব্যাকগ্রাউন্ডে বসে গেছে। ওভারঅল বেশ ভালো হয়েছে মুসা শাকিল, কংগ্রাচুলেশন, চমৎকার একটি কাজ করেছেন আপনি।
তবে আপনাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এর বাইরে আপনারা যদি পারেন আরও প্র্যাকটিস করেন, কারণ আমি আসলে দেওয়ার সময় খুব বেশি দিই না, কারণ আমরা নতুন ক্লাস শুরু করেছি। এখনই যদি খুব বেশি কাজ দিয়ে ফেলি আপনারা কিন্তু একটু নার্ভাস হয়ে যাবেন, এই কারণে আমি অল্প অল্প করে কাজ দিই। তো আপনারা চেষ্টা করবেন যে আমি যে কাজগুলো দিই এগুলোর বাইরেও প্র্যাকটিস করার, তাহলে হচ্ছে কি আপনাদের জন্য যেগুলো কাজে আসবে। সো আমি যেটা বলছিলাম যে আমি লাস্টলি যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে কি আমরা সিম্পল কিছু অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখেছি ইতিমধ্যে। সো আমরা যদি একটু কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ডের দিকে চিন্তা করি, সে এই ইমেজটা যদি আমি দেখি যে এই মেটার চুলের যে শেপটা, এই ইমেজটা আমরা কীভাবে মাস্কিং করব, তাই না? বা কোনো একটা গাছ যদি হয়, গাছটাকে আমরা কীভাবে পিএনজি করব, গাছটার ব্যাকগ্রাউন্ড আমরা কীভাবে ফেলবো। সো ইটস নট এ ভেরি কমপ্লেক্স জব, এটাও সিম্পল একটা ওয়ার্ক। সো আমি যদি এই মেয়েটাকে সিলেক্ট করি, এই মেয়েটাকে সিলেক্ট করে আমি ফটোশপের মধ্যে, আচ্ছা এটাই নেই, এটাকে রাইট ক্লিক করে আমি ওপেন উইথে দিয়ে ফটোশপ দিয়ে দিলাম। আচ্ছা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে ফটোশপ 2020-তে বেশ কিছু বেনিফিট পাওয়া যায়, ঠিক আছে? বেশ কিছু বেনিফিট আছে, বেশ কিছু এক্সট্রা অপশনস আছে যেটা হচ্ছে প্রিভিয়াস ভার্সনগুলোতে নাই। প্রিভিয়াস ভার্সনগুলোতে হচ্ছে গিয়ে একটু ম্যানুয়ালি কাজ করে নিতে হয়। সো আমি ম্যানুয়ালটাও দেখাবো এবং আমাদের এই ফটোশপে যে অ্যাডভান্সটা সেটাও আমি দেখাবো। সো ফার্স্টে আমি ম্যানুয়ালটা দিয়ে শুরু করি। ম্যানুয়ালটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে পেন টুল নিতে হবে। পেন টুল নেওয়ার পরে আমরা এখান থেকে পেন টুল দিয়ে ওর বডিটাকে ড্র করে ফেলি যতটুকু সম্ভব, যতটুকু ওর সম্ভব আমরা ওকে পিএনজি করে নিব। আচ্ছা এখানে আরেকটা বিষয়, এখানে ফিল কালার থাকায় আমার এখানে পাতে এখানে কালার শো করছে, আমি ফিল কালারটা নন করে দিচ্ছি। আমি ইমেজটাকে যদি জুম করে নিই, অল্ট এবং মাউসের স্ক্রল বাটন প্রেস করে স্ক্রল হুইলটা যদি আমি স্ক্রল করি তাহলে আমি দেখতে পাবো যে আমি যতটুকু পারি আমি পিএনজি করে নেওয়ার চেষ্টা করব। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো বা আমাদেরকে একটা মানে চোখের আন্দাজে একটা ইয়ে নিয়ে নিতে হবে চুলগুলো। আচ্ছা এইভাবে করে আমরা জাস্ট ম্যানুয়ালি করে নিচ্ছি। সব চুল যে আমরা রাখতে পারবো তা কিন্তু না। আসলে রিয়েল ছবি এডিট করা এটা একদম 100% অ্যাকুরেট কখনই হবে না। যেমন এই যে এই চুলগুলো থাকবে না, এই চুলগুলো হারায় যাবে, কিছু কিছু চুল থাকবে, কিছু কিছু থাকবে না। সো আমরা যতটুকু পারবো আমরা রাখার চেষ্টা করব, রেখে আমরা মাস্কিং করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন যে মাস্কিংটা আমি জাস্ট খুব ফাস্ট ওয়েতে করছি, যে যাতে আমার একদম অ্যাকুরেট হতে হবে তা কিন্তু না। আর আমি যখন ফাইনাল রিটাচ করবো তখন আমার এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। সো যতটুকু সম্ভব হয় আমি পেন টুল দিয়ে কেটে, এগুলো একটা সময় সাপেক্ষ ব্যাপার, ম্যানুয়ালি করাটা আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। আচ্ছা এইভাবে করতে গেলে আমার অনেক সময় লেগে যাবে, আমি একটু তাড়াহুড়ো করে করি। আসলে এই চুলটা নিয়ে কাজ করা উচিত হয়নি, আর একটু সিম্পল চুল নেওয়া উচিত ছিল। এটা খুব ডিফিকাল্ট একটা ইয়ে হয়ে গেছে। আমার একটা কথা ছিল, হ্যাঁ বলে ফেলো। আমি যে ওই যে গুগল ক্লাসরুমে যে ওয়ার্কটা সাবমিট করছি, ওটা যদি আমি আবার আনসাবমিট করে নতুন ভাবে করে সাবমিট করি তাহলে সমস্যা আছে? না কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে আমি আবার নতুন ভাবে করে দেবো, কারণ আমি অনেক করছি যে মিস করে গেছি একটা জিনিস। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। সো মোটামুটি আমরা নিয়ে নিলাম। আমি জাস্ট একটা পার্ট দেখাই, কারণ পুরোটা দেখাতে গেলে অনেক সময় লাগবে আসলে। এটা ওর মাই গুডনেস, তার তো চুল তার কবেকার একটা কবিতা মনে পড়ে যাচ্ছে আমার। তো যাই হোক, আমি মোটামুটি একটা বেসিক একটা শেপ নিয়ে নেই যাতে আপনারা বুঝতে পারেন। পুরোটা করতে গেলে আসলে অনেক সময় লাগবে, এগুলো অনেক ধৈর্য নিয়ে করতে হয় আসলে। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করে রাখি এই কাজ করতে করতে, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনিং হচ্ছে গিয়ে এমন একটা কাজ যেই কাজটা হচ্ছে গিয়ে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। অবভিয়াসলি আপনাকে অনেক ধৈর্যশীল একজন মানুষ হতে হবে। আরেকটা জিনিস আপনাকে গুণাগুণ থাকতে হবে একজন গ্রাফিক ডিজাইনার হতে হলে, সেটা হচ্ছে গিয়ে আমাদের অনেকেরই অনেক ধরনের ইগো প্রবলেম থাকে। হ্যাঁ,
একজন ডিজাইনার বা একজন গ্রাফিক ডিজাইনার যদি আমি বলি, তার ইগো বলতে তার কিছু থাকা যাবে না। যদি আপনার ভিতরে মনে হয় যে না আমার ভিতরে ইগো অনেক বেশি কাজ করছে বা আমি অনেক ইগো নিয়ে চলি, আমি বলবো যে দিস জব ইজ নট ফর ইউ। ইগো বা হচ্ছে গিয়ে আপনার ধৈর্য মানে কম ধৈর্যশীল ব্যক্তি, তাদের জন্য আসলে গ্রাফিক ডিজাইনিং সেক্টর না। গ্রাফিক ডিজাইনিং শিখতে হলে, গ্রাফিক ডিজাইনিংয়ের কাজ করতে হলে আপনাকে অবশ্যই আপনার ধৈর্যশীল হতে হবে, আপনার মেন্টালিটিটা মানে অনেক ফ্রেন্ডলি রাখতে হবে, অনেক মানে সব কিছু অ্যাবজর্ভ করার ক্ষমতা রাখতে হবে। আমি আমার পার্সোনাল কিছু অভিজ্ঞতা যদি আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করি, অনেক ক্লায়েন্ট আছে, হ্যাঁ, মানে সব ক্লায়েন্ট যে পলাইট ক্লায়েন্ট, সব ক্লায়েন্টই যে আপনার এডুকেটেড ক্লায়েন্ট তা কিন্তু না। কিছু ক্লায়েন্ট আছে দে আর ভেরি মাচ বিজনেস মাইন্ডেড, তাদের অ্যাটিটিউড, তাদের বিহেভিয়ার ভেরি মাচ প্রফেশনাল, ভেরি মাচ অ্যারোগেন্ট। তো তারা কি করে, তারা হচ্ছে কি আপনার সাথে আপনি একটা ডিজাইন করে পাঠালেন, তারা আপনাকে মুখের উপরে বলে দিল কি ঘোড়ার টিম ডিজাইন করছো, ঠিক আছে। এখন যদি আপনি মনে করেন যে আপনার ভিতরে ইগোনেসটা থাকে যে আমাকে এই কথা বললো যে ঘোড়ার টিমের ডিজাইন করলাম না তোর কাজ, সো এই ধরনের মেন্টালিটি থাকা যাবে না, ঠিক আছে। একজন ক্লায়েন্ট সে তার অপিনিয়ন দিতেই পারে, রাইট, তার রাইট আছে অপিনিয়ন দেওয়ার, কারণ সে টাকা দিয়ে আপনাকে দিয়ে কাজ করাচ্ছে, তাই না। আমি যদি একটা জায়গায় টাকা দিয়ে কাজ করাই, আমার কাজটা যদি পছন্দ না হয়, আমি স্বাভাবিক যাকে দিয়ে কাজ করাবো তাকে আমি আমার রাগ, আমার বা আমার যে ডিসস্যাটিসফ্যাকশন সেটা আমি তার কাছে প্রকাশ করবই। হয়তো বা কারো ল্যাঙ্গুয়েজ খারাপ হতে পারে, কারো বিহেভিয়ার খারাপ হতে পারে, বাট সে কিন্তু প্রকাশ করবে। কেউ ভদ্রভাবে বলতে পারে যে স্যার আপনি কাজটা করেছেন, কিন্তু আমার মনে হয় আপনি আরেকটু ভালো করে কাজটা করতে পারেন, তাই না। সো এমন ভদ্রভাবে যে সবাই বলবে তা কিন্তু না। সো আপনাদেরকে ধৈর্যশীল হতে হবে, আপনাদেরকে মানে কি বলে ইগো, এই ব্যাপারগুলো আপনাদের মানে মধ্যে রাখা যাবে না। যদি ইগো থাকে তাহলে আমরা মার্কেট প্লেসে কাজ করতে পারবো না। কারণ অনেক বায়ার আছে, যেমন ইন্ডিয়ান কিছু বায়ার আছে যারা হচ্ছে মুখের উপরে বলে দিবেন দিস ডিজাইন ইজ কমপ্লিটলি আ বুলশিট, ঠিক আছে। সো যখন সে এই কথাটা বললো তখন কিন্তু আপনার মানে সাধারণত আমরা মানে বাঙালি, আমাদের রক্ত গরম, আমাদের মাথা গরম, যেহেতু আমরা সবাই ইয়াং জেনারেশনের বেশিরভাগ মাথা গরম থাকে। সো তাদের কিন্তু খেপে টেপে একাকার হয়ে যায়, মানে এই কাজগুলো করা যাবে না। হ্যাঁ, ক্লায়েন্ট রিজেক্ট করবেই, বুলশিট, আপনার একটা ডিজাইন দেখে বুলশিট বললো, পরের ডিজাইনটা দেখে হয়তো বা সে বলবে ওয়াও। সো ধৈর্য রাখতে হবে, অধ্যাবসায় রাখতে হবে, ক্লায়েন্টকে ভালো সার্ভিস দিতে হবে, তাহলেই আপনি একজন প্রকৃত কি ফ্রিল্যান্সার হয়ে যাবেন, রাইট। আচ্ছা, সো আমরা একটা শেপ ডিজাইন করে ফেললাম, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা শেপ চলে আসছে। যদিও আমি শেপটা ডিজাইন করতে চাইনি, তারপর শেপ হয়ে গেছে, নো প্রবলেম। আমরা কন্ট্রোল প্রেস করে শেপের এখানে ক্লিক করলে আমাদের এখানে একটা সিলেকশন হয়ে যাবে। আমি এটাকে হাইড করে দিচ্ছি, হাইড করে দিয়ে আমি এই যে ব্যাকগ্রাউন্ড যেই অপশনটা আছে আমার, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি এখানে মাস্কিং দিচ্ছি। আচ্ছা আমি আরেকবার একটু দেখাই। হ্যাঁ, এতটুকু তো বুঝতে পারছি আমরা, তাই না। এতটুকু আমরা কি করলাম, এতটুকু আমরা এই পেন টুল দিয়ে ড্র করে নিয়ে আসলাম, মানে চুলটাকে যতটুকু আমরা রাখতে পারি। পেন টুল দিয়ে ড্র করে নিয়ে আসার পর এখানে অটোমেটিক শেপ চলে আসছে, বা শেপ যদি না আসে আপনি এখানে অপশন পাবেন যে শেপ, ক্রিয়েট শেপ। সেখানটাতে ক্লিক করলে আপনি এখানে শেপ চলে আসবে। শেপে চলে আসার পরে বা এখানে দেখবেন যে মেক সিলেকশন, ওখানে ক্লিক করলেও আপনার এই সিলেক্ট হয়ে যাবে চারপাশে। বাট আমার যেহেতু হয়নি, আমি কি করব, আমি হচ্ছে কন্ট্রোল প্রেস করে এই শেপের এখানটাতে ক্লিক করব। ঠিক যেমনটি আমি আমার এই ইমেজের আমার টেক্সটের উপরে যে করেছিলাম, টেক্সট লেয়ারের উপরে, ঠিক একইভাবে আমি কন্ট্রোল প্রেস করে ক্লিক করব, সাথে সাথে এটা চারপাশে একটা বর্ডার সিলেকশন চলে আসবে। আসার পরে আমার শেপের কাজ শেষ, আমি শেপটাকে অফ করে দিচ্ছি এবং আমার যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা, আমি যে ইমেজটা নিয়েছি সেই ইমেজের ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে অফ করে দিব। অফ করে দিয়ে আমি এখানে মাস্ক যে বাটনটা আছে, মাস্ক বাটনে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করব। অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। কিন্তু ট্রান্সপারেন্ট হয়েছে, দ্যাটস গুড, বাট ট্রান্সপারেন্টটা কি হয়নি, অ্যাকুরেট হয়নি। আমি যদি আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে এসে দেখাই আপনাদেরকে, আমি যদি এই কালারটা দেখেন আপনারা, এখন আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সপারেন্টে কি হয়নি, অ্যাকুরেট হয়নি। এই যে এখানে কিছু অংশ সাদা রয়ে গেছে, এখানে কিছু অংশ সাদা রয়ে গেছে। সো আমি প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ম্যানুয়াল জিনিস। ম্যানুয়ালটা আমি কীভাবে দেখাবো, দেখেন আমরা এই মাস্ক লেয়ারে ক্লিক করলাম, যে লেয়ারটা আমরা মাত্রই তৈরি করেছি, সেই মাস্ক লেয়ারে ক্লিক করে আমি এখানে কন্ট্রোল প্রেস করে মাস্ক লেয়ারটাকে সিলেক্ট করবো। দেখুন আমার মাস্ক লেয়ারটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমি সিলেক্ট অপশানে যাব। সিলেক্ট অপশানে যেয়ে আমি এখানে দেখব এডিট কুইক মাস্ক মোড, মডিফাই সিলেক্ট অ্যান্ড মাস্ক। আচ্ছা
আচ্ছা, যারা আমরা পুরাতন ভার্সন ব্যবহার করি ফটোশপের, তারা দেখবেন যেখানে সিলেক্ট অপশনে যাওয়ার পরে রিফাইন্ড সিলেকশন একটি অপশন পাবেন, রিফাইন্ড সিলেকশন। এখন বর্তমানে ফটোশপে যেহেতু এই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা অনেক সহজ করে দেওয়া হয়েছে, সে কারণে ওই সিলেক্ট রিফাইন এজ ওই জিনিসটা অপশনটা নাই। সো পুরাতন ভার্সন যেটা আছে রিফাইন এজ বা সিলেক্ট রিফাইন এজ এরকম কিছু একটা থাকবে, সেটাকে সিলেক্ট করতে হবে। বাট ফটোশপের এই নতুন ভার্সনটা তো সিলেক্ট অ্যান্ড মাস্ক এই জিনিসটার একটা অপশন আছে। আমি এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে আমি একটা অপশন পাবো, দেখতে পাচ্ছেন ওই সেম রিফাইন এজের যে অপশনটা, সেম অপশনটাই আমি এখানে পাচ্ছি। তবে এখানে আমি কয়েকটা ফাংশন বেশি পাবো, কয়েকটা অপশনস বেশি পাবো, যেই অপশনটা আমি ওই প্রিভিয়াস ভার্সনে পাবো না। বাট আমি এমন কিছু ব্যবহার করব না যেটা প্রিভিয়াস ভার্সনে নাই। যেমন এই অপশনগুলো প্রিভিয়াস ভার্সনে আপনি পাবেন না, আমি এই অপশনগুলো ব্যবহার করছি না। আচ্ছা, আপনি এই ট্রান্সপারেন্সি পাবেন প্রিভিয়াস ভার্সনে, নো প্রবলেম। ট্রান্সপারেন্সিটাকে আপনি 100 করে দেন। 100 করে দেওয়া মানে কি, আমার এটা ট্রান্সপারেন্ট 100 হয়ে যাবে। আমি রেডিয়াসটাকে কি করব, রেডিয়াসটাকে একটু বাড়াই দিব। রেডিয়াসটার কাজ কি, রেডিয়াসটার কাজ হচ্ছে আমার এই যে ব্যাকগ্রাউন্ডের চারপাশে একটা রেডিয়াস মানে একটু ঝাপসা করে দিবে। এরপরে আমি যে কাজটি করব সেটি হচ্ছে স্মুথনেসটাকে একটু বাড়িয়ে দেই। স্মুথনেসটা বাড়িয়ে দিলে আমার চুলের যে এন্ডিং পয়েন্টটা, এই এন্ডিং পয়েন্টটাকে একটু স্মুথ করে ফেলবে। ওকে, অলরাইট। সো এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিব। কন্ট্রাস্ট যদি আমি বাড়িয়ে দিই, কন্ট্রাস্ট বাড়িয়ে দিলে আমার এই যে এন্ডিং পয়েন্টটা দেখবেন যে একটু ঝাপসা হয়ে গেছে, সেটাকে একটু ডার্ক চলে আসবে। এবং আমি একই সাথে আরেকটি কাজ করব, সেটা হচ্ছে এই যে টুলটা, এই রিফাইন্ড এজ ব্রাশ টুল, এই রিফাইন্ড এজ ব্রাশ টুলটি আপনারা ফটোশপের প্রিভিয়াস ভার্সনগুলোতেও পাবেন। এটা দিয়ে আপনারা যেটা করতে পারেন যে আপনারা এখানে রাইট ক্লিক করে, বা রাইট ক্লিক কি কাজ করে না, এখানে কাজ করে না, বাট প্রিভিয়াস ভার্সনগুলোতে রাইট ক্লিক কাজ করবে। নতুন ভার্সনে আপনি চাইলে সাইজটাকে এখান থেকে ছোটো বড়ো করে নিতে পারেন। হ্যাঁ, ছোটো বড়ো করে নিচ্ছি। আচ্ছা, আমি একটু ছোটো করে নিই, 37 রাখি। রেখে আমি এই যে আমার এজগুলোতে সিলেক্ট করি, একটু স্লো কাজ করবে। হ্যাঁ, এই যে এজগুলোতে সিলেক্ট করার সাথে সাথে কী আসছে, আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ভিজিবল হয়ে গেছে। আচ্ছা, একটু লোড হওয়ার পরে দেখি কী হয়। এই কাজটা এই যে ভিজিবল হয়ে গেছে, কারণ কি, কারণ হচ্ছে কি এই সাইনটা হচ্ছে প্লাস সাইন। ওকে, এটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার সাইন। আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আমি এখান থেকে মাইনাস সাইনটাকে সিলেক্ট করে নিব। ওকে, আমি এবার মাইনাস সাইনে ক্লিক করে, আপনারা দেখতে পাচ্ছেন যে এরিয়াগুলো একটু বড় মনে হবে, সেই এরিয়াগুলো আপনারা কেটে ফেলবেন। ঠিক আছে, এটা আর একটু স্মুথলি করা যায়। সেকেন্ড যে অপশনটা, এটা যদি সিলেক্ট করে আমরা এখানে ড্র করি, দেখেন এখান থেকে চুলগুলো কি হচ্ছে, রেগুলার চুলটাকে রেখে সে মেইন চুলটাকে ফেলে দিচ্ছে। আমার সিস্টেমটা অনেক স্লো হয়ে যাওয়ার কারণ হচ্ছে, মেইন কারণটা হচ্ছে আমার এখানে অনেক কিছু একসাথে চলছে। আমার রেকর্ডিং চলছে, লাইভ চলছে, প্লাস সফটওয়্যারটা রান করছে। সো যার কারণে আমার সিস্টেমটাকে একটু স্লো হয়ে যায়, কারণ রেকর্ডিংটা হয় সম্পূর্ণ আপনার র্যামের উপরে লোড নিয়ে। আপনারা জানেন যে আপনার পিসির র্যামের উপরে অনেক বেশি প্রেশার পড়ে একসাথে সবগুলো কাজ করতে গেলে। সো এই কারণে একটু স্লো হয়ে যাচ্ছে। আপনারা যখন কাজ করবেন দেখবেন যে আরেকটু ফাস্ট কাজ করছে। ঠিক আছে, আচ্ছা, এভাবে করে কাজ করলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তারপর আমি চেষ্টা করছি যতটা দ্রুত সম্ভব করা যায়।
সময় লাগছে আসলে, এটা ফটোশপটা একটু স্লো হয়ে গেছে। আচ্ছা, একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আচ্ছা, সো আমি যেটা বলি যে ওভারঅল এভাবে করে করা যায় আর কি, বুঝতে পারছেন? সো এভাবে করে আমি যদি আরেকটু ক্লিয়ার করি, একটা সাইড করে দেখাই, আসলে পুরোটা করতে গেলে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে, একটু সময় লাগছে অনেক, আপনারাও বোর হয়ে যাবেন কাজ করতে করতে। আচ্ছা, সো আমি এতটুকু কাজ করলাম, মনে করেন যে এতটুকু চুল করেছি, বাকিগুলোও করা যায়, বাকিগুলো আর একটু পারফেক্টলি করা যায়, যেখানে আরও কিছু ব্রাশ আছে এগুলো ব্যবহার করে আরও কিছু পারফেক্ট কাজ করা যায়। সো আপাতত আমি এ পর্যন্ত রাখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কীভাবে ইজিলি এই চুলগুলো নিয়ে আরও স্মুথ করা যায়, হ্যাঁ, আরও স্মুথলি এগুলো ঠিক করা যায়, এগুলো নিয়ে আমরা আরও স্মুথলি কাজ করব, নো প্রবলেম, আস্তে আস্তে। এটা আসলে খুব বেশি কমপ্লিকেটেড একটা ইমেজ নিয়ে ফেলছি আমি, এটাকে উচিত ছিল আরেকটু লো রেজুলেশনের আর একটু ইজি ইমেজ নিয়ে আপনাদেরকে শেখানো। আচ্ছা, সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের স্মুথনেসটাকে আমরা যদি একটু কমিয়ে দিই এবং রেডিয়াসটাকেও যদি আমরা একটু কমায় দিই, এবং নিচে এখানে দেখেন যে একটি অপশন আছে আউটপুট অপশনস। ওকে, আউটপুট অপশনসে কি আছে? আউটপুট অপশনে আছে আউটপুট টু সিলেকশন, আউটপুট টু লেয়ার মাস্ক, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। ঠিক আছে, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্কটা আমরা সিলেক্ট করব, তাহলে আমাদের এই জিনিসটাকে একটা নতুন লেয়ারে নিয়ে আসবে এবং নতুন লেয়ারে নিয়ে আসার পরে নতুন একটা লেয়ারের উপরে এই যে মাস্কিংটা আমরা করছি এই মাস্কিংটা অ্যাড হবে। ঠিক আছে, সো একটু স্লো হয়ে গেছে পিসিটা, আসলে অনেকগুলো প্রজেক্ট ওপেন করা, রেকর্ডিং সব কিছু মিলায় ছিলায় পিসিটা স্লো হয়ে গেছে। তো যাই হোক, দেওয়ার পরে যদি আমরা এখান থেকে ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখেন যে আরেকটা নতুন লেয়ার চলে আসছে। এটা ছিল আমার প্রিভিয়াস লেয়ার যেটাতে আমি কাজ করছিলাম এবং পরবর্তীতে আমার নতুন একটা লেয়ার চলে আসলো যেটা এটাও কিন্তু পারফেক্ট হয় নাই। হ্যাঁ, এটাকে আরও পারফেক্ট করা যায়। এটাকে আরও পারফেক্ট করতে হলে আমাদের ফটোশপে নতুন আরেকটা টুল আসছে যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ টুল। আমি একটু অটো করে দেখাই, অটোমেশন প্রক্রিয়ায় দেখাই। ওটা ছিল ম্যানুয়াল প্রক্রিয়া যেটা আমরা একটা একটা করে ধরে করতাম, বাট অটো একটা প্রসেস আছে। তার আগে আমি এই ডিজাইনগুলো ক্লোজ করে দিই, তাহলে আমার সিস্টেমটা কিছুটা হলে একটু ফাস্ট হবে। আচ্ছা, সো অটো সিস্টেমটা হচ্ছে 2020-তে খুবই চমৎকার একটি ফিচার আসছে, সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল একটি অপশন আছে। এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা আপনারা যদি সিলেক্ট করে আপনাকে ইমেজের এই জায়গাটায় সিলেক্ট করতে হবে, ইমেজটাকে সিলেক্ট করতে হবে, মাস্কে না, ইমেজে সিলেক্ট করে আপনি জাস্ট আস্তে করে এখানে আরেকটা বিষয় লক্ষ্য করেন যে এখানে বেশ কিছু জিনিস আছে, আপনার সাইজ আছে, হার্ডনেস আছে, স্পেসিং আছে। সো আমরা আরেকটা ব্যাপার আছে টলারেন্সটাকে আমরা আরেকটু কমিয়ে দিই, 30%, 25% করে দিই টলারেন্সটা থাকলো। আমরা যদি এরকম করে দিই, দেখেন খুব ইজিলি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে যাচ্ছে খুব চমৎকারভাবে, রাইট? ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব চমৎকারভাবে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, টলারেন্সটা একটু বেশি হয়ে গেছে, টলারেন্সটা আর একটু কম করে দিতে পারেন আপনারা। কন্ট্রোল জেড দিয়ে যদি আমি টলারেন্সটাকে আর একটু কম করে দিই, তাহলে দেখেন যে আমার চুলগুলো কিন্তু থাকতেছে, দেখতে পাচ্ছেন? চুলগুলো থাকতেছে। সো এইভাবে করে এটা একটা নতুন ফিচার যেটা ফটোশপে আগে ছিল না, বাট নতুন যেই ফটোশপটা আসছে এখানে আছে। এখানে রাইট ক্লিক করে আপনার স্পেসিংটা একটু বাড়িয়ে দিতে পারেন, স্পেসিং বাড়িয়ে দিলে আপনাদের ইমেজের এটা একটু ভালো আসবে। স্পেসিং 0 করে দিলে কি আসে? আচ্ছা, স্পেসিং 0 হবে না। সো এভাবে করে টলারেন্স আমরা আরও কম করে, আরও যদি চুলের ডিটেল রাখতে চাই আমরা এভাবে করে ব্যাকগ্রাউন্ড ফেলে দিয়ে আমরা
ডিটেলটাকে রাখতে পারবো, ঠিক আছে? এইভাবে করে আরও কিছু টেকনিক আছে এই কাজগুলো করার, ঠিক আছে? আপনারা একটু প্র্যাকটিস করবেন, বিভিন্ন প্র্যাকটিস করার মাধ্যমে আপনারা এই কাজগুলো দেখতে পারবেন। দেখেন আমি করছি, বাট এটা কিন্তু এখনও 100% অ্যাকুরেট হচ্ছে না কিন্তু, ঠিক আছে? এটাকেও 100% অ্যাকুরেট করা যায়। এটাকে 100% অ্যাকুরেট করতে হলে আমাদেরকে আরও বেশ কিছু কাজ করতে হবে। আর এখান থেকে অবশ্যই আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ যেই টুলটা, এটা ব্যবহারের সময় অবশ্যই আপনাদের এই যে লিমিট যেটা, এটা কন্টিজিউয়াস বা ফাইন্ড এডজ এটা না রেখে ডিসকন্টিজিউয়াস যেটা, এটা রাখবেন। টলারেন্স আমি আরেকটু বাড়িয়ে দিই, 34 করে দিই। দেখেন এখন কিন্তু খুব চমৎকারভাবে এটা রিমুভ হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে? সো এভাবে করে আমরা ডিটেল কাজগুলোকে কাজগুলোকে ডিটেলভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা ফেলতে পারি খুব ইজি ওয়েতে। কমপ্লিকেটেড যেই শেপগুলো, কমপ্লিকেটেড যেই এরিয়াগুলো, সেই এরিয়াগুলো থেকে আমরা খুব ইজিলি এই টুলটা ব্যবহার করে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। ওকে, আমি পূর্বেই বলেছি আসলে 100% অ্যাকুরেট কখনোই হবে না ইমেজ, একদম 100% অ্যাকুরেট করা সম্ভব না। যদি চুলের ফটোগ্রাফিটা সেই রকম ভালো না হয়, এইচডি কোয়ালিটির ফটোগ্রাফি না হয়, তাহলে চুলের এই কাজগুলো 100% অ্যাকুরেট করা সম্ভব না। তবে মোটামুটি ভালো একটা পজিশন পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব, ঠিক আছে? তবে আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা এই টুলটা কম ব্যবহার করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভাল টুল, কারণ এই টুলে কিছু লিমিটেশনস আছে। এই টুলসটা আপনার 100% অ্যাকুরেট হবে না। আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে গিয়ে, আমরা এই যে এখানে যে টুলটা ব্যবহার করেছি রিফাইন এডজ, এই রিফাইন এডজটা আপনারা ব্যবহার করবেন। এখানে আপনারা যদি চাই আরও ডিটেইলে যদি আমি আপনাদেরকে দেখাই, এই রিফাইন এডজে যদি আপনারা ক্লিক করেন, এখানটায় ক্লিক করে মাস্ক সহ ক্লিক করে সিলেক্ট, এবং এই রিফাইন্ড এডজে যদি যাওয়ার পরে এখান থেকে যদি আপনারা কাজ করেন, আমার মনে হয় আরেকটু বেটার অপশন পাবেন, বেটার হবে আপনার ওই ব্যাকগ্রাউন্ড রিমুভালের চেয়ে। এই অপশনটা ম্যানুয়ালি হলেও এই অপশনটা আপনাকে ওইটার চাইতে বেটার আউটপুট প্রোভাইড করবে। ওকে, এখানে আপনারা শিফট এডজ একটু বাড়িয়ে দিতে পারেন, ঠিক আছে? বা শিফট এডজ আর একটু কমিয়ে দিতে পারেন। শিফটের যদি কমিয়ে দেন তাহলে দেখেন যে এখানটায় মোটামুটি একটা ভালো ফিল চলে আসছে, এখানটায় একটা ভালো ফ্লেভার চলে আসছে, ঠিক আছে? এই জিনিসগুলো যখন আপনারা অন্য কোনো কালারের ব্যাকগ্রাউন্ডে ফেলবেন তখন স্পষ্ট বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা মোটামুটি একটা টোনে চলে আসছে। এই চুলটা অনেক বেশি কমপ্লিকেটেড একটা চুল, এটা কাজ করার একটু সময় সাপেক্ষ ব্যাপার। বাট আমরা যদি আরেকটু টাইম নিয়ে কাজ করি, আমার মনে হয় যে আরও বেটার আউটপুট পাওয়া সম্ভব। আমরা ওকে দিয়ে দিচ্ছি। দেখেন এখানে সিলেক্ট হয়ে গেছে, আমরা একটা ভুল করে ফেলছি, যেটা সিলেক্ট হয়ে গেছে। সিলেকশনের সময় আপনাকে যেটা করতে হবে, এই মাস্কটাকে সিলেক্ট করে কন্ট্রোল আই দিলে, কন্ট্রোল শিফট আই দিতে হবে। আই দেওয়ার পরে এখানে আপনার অল্টার ডিলিট দিতে হবে। অল্টার ডিলিট দিলে এই কাজটা কেন করা লাগতেছে বাড়তি, কারণ হচ্ছে কি আমরা ওখান থেকে রিফাইন্ড এডজ থেকে নিচে আমরা ওই যে নিউ লেয়ারটা দেই নাই, নিউ লেয়ার সিলেক্ট করে দেই নাই, এই কারণে এই কাজটা করা লাগছে। সো মোটামুটি ওভারঅল একটা মানে স্ট্রাকচার চলে আসছে, মোটামুটি একটা কমপ্লেক্স ডিজাইন থেকে আমরা কীভাবে সিম্পলভাবে আমরা এই জিনিসগুলো কাটিং করতে পারি এটা আমরা দেখলাম। আরও পারফেক্টলি করা যায় যদি আমরা আরও সময় নিয়ে আমরা কাজ করি। পরবর্তী কোনো লেকচার হয়তো আমি এই জিনিসটাকে আরেকটু সুন্দর করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? সো ওভারঅল আজকে এতটুকুই আমরা দেখলাম যে কিভাবে আমরা কোনো কমপ্লেক্স জিনিসকে কীভাবে আমরা টেক্সটের উপরে বিভিন্ন স্টাইল ইফেক্ট কাজ করতে পারি, ঠিক আছে? টেক্সট নিয়ে আমরা কাজ করতে পারি। টি শার্টের উপরে মকআপ কীভাবে সেট করতে পারি, মকআপে আমরা স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করে মকআপগুলো কীভাবে সহজেই কাস্টমাইজ করতে পারি, ঠিক এই জিনিসগুলো আমরা শিখলাম। এই টোটাল ওভারঅল জিনিসগুলোতে আজকে ক্লাসে কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কারো যদি কোনো মতামত থাকে আমার সাথে শেয়ার করতে পারেন।